আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন যাচ্ছে তোমাদের প্রিপারেশন? তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি সময় বাকি নেই, মাত্র 50 দিন বাকি আছে। আমি যদি আমার কথা বলি, এই সময়ে এইচএসসি আমি 24 ব্যাচ ছিলাম, এই সময়ে কিন্তু আমি বাসা থেকে একদম বের হতাম না, সারা দিন পড়াশোনা করতাম। আশা করি তোমাদের প্রিপারেশন খুবই স্মুথ যাচ্ছে, খুবই ভালো যাচ্ছে। তো আজকের ক্লাসে আমরা মূলত আমাদের পৌরনীতির আজকে তৃতীয় ক্লাস, এবং আজকের ক্লাসে মূলত পৌরনীতি প্রথম পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সরকার কাঠামো, এটা নিয়ে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে কিন্তু দুইটা সিকিউ থাকে, ঠিক আছে? সবসময় কিন্তু দুইটা সিকিউ এই চ্যাপ্টার থেকে থাকে। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তুমি যদি রিটেনের কথা বলো, রিটেনে কিন্তু তুমি প্রায় 20 মার্ক এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে হবে। এবং এমসিকিউর কথা বললে, যেহেতু চ্যাপ্টারটা খুব বড়, প্রায় 5 থেকে 6 মার্ক কিন্তু এমসিকিউতে থাকে। তো মোটামুটি কিন্তু তোমরা সবাই কিন্তু এই চ্যাপ্টারগুলো পড়েছো, ঠিক আছে? 2 বছরে কিছু না কিছুতে টাচ করেছো। তো আজকের ক্লাসে আমরা সৃজনশীল কীভাবে লিখতে হয় এবং এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ, প্রথমে আমরা দেখব যে এই চ্যাপ্টারে মূলত গুরুত্বপূর্ণ টপিকগুলো কোনগুলো রয়েছে, অর্থাৎ কোন টপিক থেকে তোমাকে অবশ্যই পড়তে হবে, কোন টপিকগুলো থেকে সৃজনশীল আসতে পারে, সেই জিনিসটা আমরা দেখব। আমরা কিন্তু এইভাবে আমাদের লেকচারটা মূলত সাজিয়েছি। তারপরে আমরা মূলত বিস্তারিত জিনিসগুলো দেখব একটুখানি। তারপরে আমাদের মূলত আজকের আকর্ষণ থাকবে আমরা সিকিউ কীভাবে লিখতে হয়, এবং এই চ্যাপ্টার থেকে যে সকল টপিক থেকে প্রশ্ন আসতে পারে, সিকিউ আসতে পারে, সব জিনিস কিন্তু আমরা আজকের ক্লাসে আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে দুইটা সিকিউ আসে, মূলত যেই টপিকগুলো থেকে আসে সেভাবে আমরা সাজিয়েছি। আমরা প্রথমে টপিকটা পড়ব, তারপরে সিকিউ সলভ করব। সিকিউ কীভাবে লিখতে হয়, কোন জিনিসগুলো ভুল করা যাবে না সিকিউতে কীভাবে বেশি মার্ক পাওয়া যায়, এই সম্পর্কিত বিষয় আলোচনা থাকবে। তারপরে আবার দেখা যাবে যে আমরা আবার একটা টপিক পড়ব, যেই টপিকটা গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন আসে। তারপর আবার সেই টপিক রিলেটেড যে সিকিউগুলো এসেছে সেগুলো হচ্ছে মূলত আমরা সলভ করব। তো এইভাবে মূলত আমরা অনেকগুলো সিকিউ দেখব এবং এর মাধ্যমে কিন্তু আমরা চ্যাপ্টারটা কমপ্লিট করব। তো তোমরা যারা নোট করনি, নোট রাখতে পারো, অথবা স্লাইডটাও কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। আমাদের যে প্রত্যাবর্তন ব্যাচের যে ক্লাস, তোমাদের একদম ফ্রিতে তোমাদের প্রত্যেকটা ক্লাস দেওয়া হচ্ছে। অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, বাংলা, ইংরেজি, আইসিটি, কমার্সের সাবজেক্টগুলো রয়েছে। তো আশা করি মনোযোগ দিয়ে তোমরা এই জিনিসগুলো করবে এবং এই জিনিসগুলো থেকে উপকৃত হবে, এটাই আমাদের প্রত্যাশা। তো আমাদের আজকের লেকচার, আমাদের পৌরনীতি প্রথম পত্রের 7ম অধ্যায় সরকার কাঠামো, অর্থাৎ একটা দেশের সরকার কীরকম হয়, সরকার কিভাবে ফাংশন করে, সরকারের যে 3টা অর্গান থাকে, আমরা জানি সরকারের 3টা বিভাগ থাকে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এরা কিভাবে মূলত তাদের কার্যক্রম পরিচালনা করে, সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। তো আমরা যদি একটু গুরুত্ব অনুধাবন সেকশনে যাই, অর্থাৎ এই চ্যাপ্টারের কোন জায়গাগুলো থেকে সিকিউ প্রশ্ন আসে এবং কোন জায়গাগুলো থেকে এমসিকিউ প্রশ্ন আসে। তো আমরা প্রথমে দেখব, আমরা সরকারের যে 3টা বিভাগ, আইনসভা, তারপরে রয়েছে শাসন বিভাগ এবং হচ্ছে বিচার বিভাগ। আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই জায়গাগুলো থেকে প্রশ্ন থাকে। এবং আইনসভা থেকে আমরা আইনসভার গঠন থেকে প্রশ্ন পাই, আইনসভার ক্ষমতা এবং কার্যাবলী থেকে প্রশ্ন পাই। তারপরে শাসন বিভাগের গঠন থেকে প্রশ্ন পাই, শাসন বিভাগের ক্ষমতা কী এবং শাসন বিভাগ কী কী কাজগুলো করে, সেই জায়গাগুলো থেকে আমরা সিকিউতে প্রশ্ন পাই। তারপরে যদি আমরা দেখি বিচার বিভাগের গঠন, বিচার বিভাগের ক্ষমতা কি, বিচার বিভাগ কি কি কাজ করে, তাদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন আসে অনেক সময়। আইনের শাসনে বিচার বিভাগের যে ভূমিকা, সেই জিনিসগুলো থেকে কিন্তু সিকিউতে প্রশ্ন আসে। তারপরে দেখা যায় যে উদ্দীপক দিয়ে গণতন্ত্র এবং একনায়কতান্ত্রিক যে সরকার আছে, এই দুইটার মূলত বিভাজন থেকে প্রশ্ন থাকে। নাম্বারে তোমাকে বলে, ধরো বললো যে মিস্টার রহিম এমন একটা দেশে বসবাস করে যেখানে তাদের দেশের যে জনগণ আছে তারা মূলত ভোটের মাধ্যমে তাদের দেশের যে সরকার প্রধান থাকে তাকে নির্বাচিত করতে পারে। তার মানে এটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। আর ঘতে মূলত এমন একটা উদাহরণ দেওয়া থাকবে যেটা হচ্ছে একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা, ঠিক আছে? তো এই জায়গাগুলো থেকে প্রশ্ন থাকে। তারপর আমরা দেখতে পাই এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকার থেকে প্রশ্ন থাকে। অর্থাৎ আমরা দেখতে পাই যে আমরা বাংলাদেশ এবং ভারতের সাথে তুলনা করতে পারি, বাংলাদেশ হচ্ছে এককেন্দ্রিক সরকার, ভারত হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার, ঠিক আছে? তো এই জায়গাগুলো থেকে প্রশ্ন থাকে। সংসদীয় সরকার এবং সংসদীয় এবং মন্ত্রিপরিষদ শাসিত সরকার থেকে প্রশ্ন থাকে। এবং আরেকটা টপিক থেকে প্রশ্ন থাকে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় ও মন্ত্রিপরিষদ শাসিত সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার, এই দুইটার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য থেকে কিন্তু প্রশ্ন থাকে। গতে তোমার জানতে চাওয়া হয় সংসদীয় সরকার সম্পর্কে, ঘতে তোমাকে বলা হয় যে রাষ্ট্রপতি শাসিত সরকার সম্পর্কে বলার জন্য। তারপরে আমরা একটা ছোট টপিক পাই, সেটা হচ্ছে ক্ষমতা স্বাতন্ত্র্যীকরণ নীতি বা নিয়ন্ত্রণ বা ভারসাম্য। নিয়ন্ত্রণ ভারসাম্যটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সিস্টেমে বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কাঠামো সেখানে দেখতে পাই। নিয়ন্ত্রণ ও ভারসাম্য মানে হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? তো আমরা যদি একটু বেসিক থেকে যাই, এই চ্যাপ্টারের শুরুর দিক থেকে আমরা দেখব যে অ্যারিস্টটল তিনি মূলত সরকারের শ্রেণী বিভাগ করেছেন, অর্থাৎ সরকারকে তিনি ভাগ করেছেন।
তিনি মূলত দুইটা পদ্ধতির উপর ভিত্তি করে সরকারের শ্রেণীবিভাগ করেছেন। একটা হচ্ছে সংখ্যানীতি এবং দ্বিতীয় হচ্ছে মূলত উদ্দেশ্য নীতি বা লক্ষ্য নীতি। ঠিক আছে, সংখ্যানীতির উপরে তিনি ভাগ করেছেন একজনের শাসন, কয়েকজনের শাসন, অনেকজনের শাসন, এই তিন ভাগে। ঠিক আছে, এই তিন ভাগে মূলত শাসকের সংখ্যাকে ভাগ করেছেন সংখ্যানীতির উপর ভিত্তি করে। তো এই জায়গাতে একজনের শাসনকে তিনি আবার উদ্দেশ্য বা লক্ষ্য নীতির দিক থেকে এই একজনের শাসককে আবার দুই ভাগে ভাগ করেছেন। একজনের শাসন সেটা হতে পারে রাজতন্ত্র, আবার একজনের শাসন রাজতন্ত্র যেটা সেটা হচ্ছে স্বাভাবিক সরকার। ঠিক আছে, রাজতন্ত্র যেটা সেটা হবে স্বাভাবিক সরকার, অপরদিকে যেটা হচ্ছে স্বৈরতন্ত্র সেটা হবে বিকৃত সরকার তার মতে। তো এই দিকে তিনি এরকম করে দুইটা ভাগে ভাগ করেছেন, সংখ্যানীতি আরেকটা হচ্ছে উদ্দেশ্য বা লক্ষ্য নীতি। উদ্দেশ্য বা লক্ষ্য নীতিকে আবার দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে বিকৃত। ঠিক আছে, যেটা একজনের শাসন সেখানে স্বাভাবিক সরকারকে তিনি বলেছেন রাজতন্ত্র এবং বিকৃত সরকারকে বলেছেন স্বৈরতন্ত্র। যেটা হচ্ছে কয়েকজনের শাসন সেখানে স্বাভাবিক সরকারকে তিনি বলেছেন অভিজাততন্ত্র বা অ্যারিস্টোক্রেসি এবং বিকৃত সরকারকে তিনি বলেছেন ধনিকতন্ত্র। তারপরে যেটা অনেকের শাসন সেটাকে তিনি স্বাভাবিক সরকার হিসেবে বলেছেন গণতন্ত্র বা পলিটি এবং বিকৃত সরকারকে তিনি বলেছেন জনতাতন্ত্র বা ডেমোক্রেসি। তো এই জায়গাগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে যে সংখ্যানীতির উপর ভিত্তি করে সরকার কত প্রকার, অ্যারিস্টটলের মতে 3 প্রকার। ঠিক আছে, এবং উদ্দেশ্য নীতির উপর ভিত্তি করে মূলত 2 প্রকার। তারপরে যদি আমরা আরেকটু বিস্তারিত যাই সরকারের যে শ্রেণীবিভাগ আছে সেটা নিয়ে, অধ্যাপক লিকক তিনি প্রদত্ত সরকারের শ্রেণীবিভাগটি, অধ্যাপক লিকক প্রদত্ত সরকারের শ্রেণীবিভাগটি সহজ সরল প্রকৃতির। তিনি সার্বভৌম ক্ষমতার অবস্থান ও ব্যবহারের ভিত্তিতে সরকারকে গণতন্ত্র এবং একনায়কতন্ত্র এই 2 ভাগে ভাগ করেছেন। দেখো, সার্বভৌম ক্ষমতার অবস্থান ও ব্যবহারের ভিত্তিতে, সার্বভৌম ক্ষমতা মানে পাওয়ারটা আসলে কার কাছে আছে, সেটা কি সকল মানুষ যাকে নির্বাচিত করেছে তার কাছে আছে, নাকি এমন একজন মানুষের কাছে আছে যে হচ্ছে অটোক্র্যাট। এটার উপর ভিত্তি করে তিনি সরকারকে 2 ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে গণতন্ত্র এবং দ্বিতীয় হচ্ছে একনায়কতন্ত্র। এবং বর্তমান সময়ে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা, এটা আমরা জানি, কারণ গণতন্ত্রে মূলত কি হয় যে জনগণের যে মতামত সেই মতামতটা মূলত প্রতিফলিত হয়, এই জন্য গণতন্ত্রকে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা বলা হয়। তারপরে যদি যাই, রাষ্ট্রপ্রধানের ক্ষমতা লাভের পদ্ধতি অনুসারে সরকারকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র এই 2 ভাগে ভাগ করা হয়। দেখো, রাষ্ট্রপ্রধানের ক্ষমতা লাভের পদ্ধতি অনুসারে বাংলাদেশ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে, বাংলাদেশ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে, তো এই যে রাষ্ট্রপ্রধান যিনি থাকেন তার ক্ষমতা লাভের পদ্ধতির উপর ভিত্তি করে সরকারকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আমরা দেখতে পাই যে বলতে পারি যে গ্রেট ব্রিটেনে কিন্তু নিয়মতান্ত্রিক রাজতন্ত্র রয়েছে, এবং প্রজাতন্ত্র এই 2 ভাগে কিন্তু ভাগ করা যায়। ঠিক আছে, রাজা বা রানী নামমাত্র শাসক প্রকৃত নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে, এবং এই যে রাজা রানী তারা হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত হন মূলত উত্তরাধিকার সূত্রে, অর্থাৎ এই যে দাদার পরে তার বাবা, তার বাবার পরে তার সন্তান, এইভাবে মূলত ক্ষমতাটা পালাবদল হয়। শাসন ক্ষমতা ন্যস্ত থাকে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের হাতে। গ্রেট ব্রিটেনে কিন্তু আমরা এটা দেখতে পাই, যিনি প্রধানমন্ত্রী থাকেন তার কাছে কি হয়, তার কাছে মূল ক্ষমতাটা ন্যস্ত থাকে, কিন্তু সেখানে যে রাজা রানী আছেন তারা শুধুমাত্র নিয়মতান্ত্রিক রাজপ্রধান। ঠিক আছে, রাষ্ট্রের প্রধান নিয়মতান্ত্রিকভাবে শুধুমাত্র, কিন্তু প্রকৃত ক্ষমতাটা আসলে গ্রেট ব্রিটেনে বা ইউনাইটেড কিংডমে আমরা দেখতে পাই জনগণের ভোটের দ্বারা নির্বাচিত যে সরকার থাকে তার উপরে। গ্রেট ব্রিটেন, জাপান প্রভৃতি রাষ্ট্রে কিন্তু এরূপ সরকার প্রচলিত রয়েছে। এই যে উদাহরণ, এই উদাহরণগুলো একটু গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় এমসিকিউতে কিন্তু এই উদাহরণগুলো থেকে তোমার প্রশ্ন আসতে পারে। তারপরে যদি যাই, গণতান্ত্রিক রাষ্ট্রে যখন রাষ্ট্রপ্রধান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হন তখন বা নির্বাচিত হন তখন তাকে বলা হয় প্রজাতন্ত্র। দেখো, একটু বোঝার চেষ্টা করো, গণতান্ত্রিক রাষ্ট্রে যখন রাষ্ট্রপ্রধানকে বাংলাদেশ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। ঠিক আছে, সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, কিন্তু রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। যখন একটা দেশের রাষ্ট্রপ্রধান, ঠিক আছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, হয় সে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে, না হলে সে পরোক্ষভাবে কিভাবে, যেমনটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাই। বাংলাদেশে কি হয়, বাংলাদেশে যেই দল মূলত বা যেই দল ক্ষমতায় থাকে, যেই দল রুলিং পার্টি, তারাই মূলত রাষ্ট্রপ্রধানকে মূলত সিলেক্ট করেন, নির্বাচিত করেন। তো রাষ্ট্রপ্রধান যেই কোনোভাবে হতে পারে, সে সরাসরি ভোটের মাধ্যমে হতে পারে অর্থাৎ প্রত্যক্ষভাবে হতে পারে, আবার সে পরোক্ষভাবেও হতে পারে অর্থাৎ যারা রুলিং পার্টি থাকবে তার মাধ্যমে মূলত রাষ্ট্রপ্রধান আসবেন। তো এইভাবে এই সিস্টেমটা যখন
কার্যকর হয় তখন তাকে বলা হয় প্রজাতন্ত্র। ঠিক আছে, তার প্রজাতন্ত্র কি? গণতান্ত্রিক রাষ্ট্রে যখন আমাদের রাষ্ট্রপ্রধান প্রত্যক্ষভাবে হইতে পারে, অর্থাৎ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে, অথবা পরোক্ষভাবে, অর্থাৎ বলা যায় যে আইনসভার যারা সদস্য থাকেন, ঠিক আছে, তারা মূলত নির্বাচিত করবেন রাষ্ট্রপ্রধান কে হবে, ঠিক আছে, রাষ্ট্রপতি কে হবে তারা নির্বাচিত করবেন। তো এই সিস্টেমটা আমরা যখন দেখতে পাই তখন তাকে বলা হয় প্রজাতন্ত্র। আর নিয়মতান্ত্রিক রাজতন্ত্র তো বলেছি যে রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন অর্থাৎ রাজারানী যিনি থাকবেন তিনি মূলত উত্তরাধিকার সূত্রে এই ক্ষমতাটা পাবেন, এবং তার ক্ষমতাটা মূলত জাস্ট নিয়মতান্ত্রিক, জাস্ট বলা হবে যে তার ক্ষমতা আছে, কিন্তু মূল পাওয়ারটা কি কোথায় থাকবে? মূল পাওয়ারটা কিন্তু ওই যে জনগণের ভোটে নির্বাচিত যিনি প্রধানমন্ত্রী থাকবেন সেখানেই কিন্তু নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে থাকে। এবং এই দিকে আমরা প্রজাতন্ত্রেও কিন্তু এইরকমই দেখতে পাই, ঠিক আছে, অনেকটা এরকমই দেখতে পাই। বিশেষ করে প্রজাতন্ত্রে যখন পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন বা রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন তখন দেখা যায় এইরকম, যেমন বাংলাদেশ তো প্রজাতন্ত্র, আমরা বলি না বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ আমরা বলি না। তো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি তিনি পরোক্ষভাবে নির্বাচিত হন। তো পরোক্ষভাবে নির্বাচিত হওয়ার কারণে তার কিন্তু ওই পাওয়ারটা থাকে না যেটা প্রত্যক্ষভাবে নির্বাচিত একজন প্রেসিডেন্টের থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা আর বাংলাদেশের যে প্রেসিডেন্ট তার ক্ষমতা কিন্তু একরকম না। বাংলাদেশের প্রেসিডেন্ট অনেকটা হচ্ছে পুতুলের মতো, তাকে যা বলা হয় তাকে তাই করতে হয়। তারপরে যদি যাই আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যকার সম্পর্কের ভিত্তিতে সরকার আবার দুই রকমের হতে পারে। গুরুত্বপূর্ণ তথ্য এমসিকিউ এর জন্য, আইন বিভাগ এবং শাসন বিভাগের ভিত্তিতে সম্পর্কের ভিত্তিতে সরকার দুই প্রকার, একটা হচ্ছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার এবং দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার হচ্ছে আমাদের সরকারের উদাহরণ, আর রাষ্ট্রপতি শাসিত সরকার হিসেবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ বলতে পারি। সংসদীয় সরকারের শাসন বিভাগ অর্থাৎ মন্ত্রিসভা গঠিত হয় আইন বিভাগের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা। এই যে আমাদের যে সংসদীয় সরকার, এখানে আমরা শাসন বিভাগ বলতে কি? শাসন বিভাগ হতে যারা শাসন কার্য পরিচালনা করে। আমরা সহজ ভাষায় বলতে পারি আমাদের যে সকল মন্ত্রীরা আছেন, আমাদের কৃষিমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী হতে পারে, বাণিজ্য মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এই সকল মন্ত্রীরা হচ্ছেন শাসন বিভাগের সদস্য, ঠিক আছে। তো এই যে শাসন বিভাগ, এই শাসন বিভাগ গঠিত হয় মূলত বা মন্ত্রিসভা গঠিত হয় আইন বিভাগের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা। আমাদের যখন এইবার নির্বাচন হলো, নির্বাচনে আমরা কি করেছি? আমরা আইন বিভাগের জন্য সদস্য নির্বাচিত করেছি, যে আপনাকে আমি আইন বিভাগে চাই, আপনি আমার জন্য আইন প্রণয়ন করবেন। তো যখন সংসদীয় সরকার বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার থাকে তখন দেখা যায় যে এই যে শাসন বিভাগের মূলত গঠিত হয় কাদের দ্বারা? এই আইন বিভাগের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা। যেই দল বেশি ভোট পায় তাদের থেকেই মূলত এই মন্ত্রীদেরকে দেওয়া হয়, অর্থাৎ আইন বিভাগ থেকে মূলত শাসন বিভাগটা বা মন্ত্রিসভাটা আসে। আশা করি বুঝতে পেরেছো। আমাদের দেশের দিকে তাকা, আমাদের নির্বাচনে কে জয়লাভ করেছে? বিএনপি জয়লাভ করেছে, ঠিক আছে। তো বিএনপির বা যে সকল সদস্যরা গিয়েছে বা যে সকল সদস্যই জয়লাভ করেছে 300 জনের ভিতরে, তারা কিন্তু আইনসভার সদস্য। এখান থেকে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে কে? সংখ্যাগরিষ্ঠতা বিএনপি লাভ করেছে। তো তাদের যে মূলত নেতারা আছে তাদের থেকে কিন্তু এই শাসন বিভাগ বা মন্ত্রিসভা গঠিত হয়েছে, ঠিক আছে। তো এটাই বলা হয়েছে যে সংসদীয় সরকারে আমরা দেখতে পাই আইন বিভাগের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মধ্য থেকে তারাই মূলত শাসন বিভাগ বা মন্ত্রিসভা মূলত গঠন করে। সংবিধান কর্তৃক কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন নীতি অনুসারে সরকারকে যুক্তরাষ্ট্রীয় সরকার এবং এককেন্দ্রিক সরকার এই দুই ভাগে ভাগ করা যায়। কেন্দ্র এবং প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন, এটা ভারতের দিকে খেয়াল করো তাহলে কিন্তু বুঝবা, ঠিক আছে। যেমন আমাদের সরকার হচ্ছে এককেন্দ্রিক সরকার, অর্থাৎ একটা কেন্দ্র থেকে আমাদের সরকারটা মূলত চালানো হয়। কিন্তু ভারতের ক্ষেত্রে আমরা দেখতে পাই কেন্দ্র থাকে, আবার অঞ্চল ভিত্তিক যে প্রদেশ আছে প্রদেশ ভিত্তিক সরকার থাকে। আমরা কয়েকদিন আগে পশ্চিম বাংলা অর্থাৎ কলকাতায় কিন্তু নির্বাচন দেখতে পেয়েছি। তো ভারত হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার, বাংলাদেশ হচ্ছে এককেন্দ্রিক সরকার। এই তথ্যটাও গুরুত্বপূর্ণ, তোমাদের এইভাবে কিন্তু এমসিকিউ আসতে পারে। সংবিধান কর্তৃক কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন নীতি অনুসারে সরকারকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, যুক্তরাষ্ট্রীয় সরকার এবং এককেন্দ্রিক সরকার। তারপরে এককেন্দ্রিক সরকার প্রচলিত রয়েছে যে দেশে, গ্রেট ব্রিটেন এবং বাংলাদেশে এককেন্দ্রিক সরকার প্রচলিত আছে। গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এবং যুক্তরাষ্ট্রীয় সরকার প্রচলিত রয়েছে আমেরিকার যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড এবং ভারতে। আমেরিকা বা যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড এবং ভারতে মূলত যুক্তরাষ্ট্রীয় সরকার প্রচলিত আছে। এই জিনিসগুলো থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। তারপরে আমরা এখন সরকারের যে তিনটা বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখি আমরা দেখব যে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন থাকে। তোমাদের যে গুরুত্ব অনুধাবন সেকশন দেখানো হয়েছিল সেখানে কিন্তু দেখেছিলা যে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ থেকে কিন্তু প্রশ্ন থাকে। তো আমরা এই আইন বিভাগ নিয়ে, শাসন বিভাগ নিয়ে, বিচার বিভাগ নিয়ে একটু পড়বো, তারপরে আমরা এই রিলেটেড যে সিকিউ এসেছিল সেটা একটা সলভ করব।
সরকারের যে বিভাগ আইন প্রণয়ন, পরিবর্তন ও সংশোধন করে তাকে আইন বিভাগ বলা হয়। সরকারের 3টা বিভাগের মধ্যে যে বিভাগটা আইন মূলত প্রণয়ন করে, পরিবর্তন করতে পারে, সংশোধন করতে পারে, পরিমার্জন করতে পারে, তাকে বলা হয় আইন বিভাগ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশেষ করে সংসদীয় গণতন্ত্রে আইনসভার গুরুত্ব অপরিসীম। এই যে আমাদের যে পার্লামেন্টারি অধিবেশন চলে না, এটাই হচ্ছে আমাদের আইনসভা। এখানে আমাদের আইন প্রণীত হয়। আইনসভা প্রণীত আইনের আলোকেই একটি দেশের প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হয় এবং আইনসভার সদস্যগণ হচ্ছেন জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি মানে হচ্ছে জনগণ তাদেরকে মূলত সিলেক্ট করে বা নির্বাচিত করে আইন প্রণয়ন করার জন্য। সরকারের সকল কাজে আইনসভার অনুমোদনের প্রয়োজন হয়। আইনসভার অনুমোদন ছাড়া সরকার আর্থিক কাজ সম্পন্ন করতে পারে না। আইনসভা শাসন বিভাগকে সংগঠন করে, সংসদীয় গণতন্ত্রে মন্ত্রিসভা গঠন করে এবং মন্ত্রিসভাকে পদচ্যুতও করে থাকে। এবং আইনসভা দেশের সংবিধান প্রণয়ন ও তা বাতিল এবং তা সংশোধন করতে পারে। গুরুত্বপূর্ণ, তোমার এমসিকিউতে আসতে পারে দেশের সংবিধান প্রণয়ন বাতিল এটা সরকারের কোন বিভাগ করে থাকে? আইনসভা বা আইন বিভাগ করে থাকে। আইনসভাকে 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা এবং দ্বিতীয় হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। ঠিক আছে, এক কক্ষ বিশিষ্ট আইনসভায় মূলত একটা রাষ্ট্রের আইনসভা যখন একটি মাত্র কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত হয় তখন তাকে বলা হয় এক কক্ষ বিশিষ্ট আইনসভা। ঠিক আছে, যেমন বাংলাদেশের যে আইনসভা, এই বাংলাদেশের আইনসভা হচ্ছে মূলত এক কক্ষ বিশিষ্ট আইনসভা এবং বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে কিন্তু জাতীয় সংসদ। ঠিক আছে, জাতীয় সংসদ। এখন এই যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা থাকা উচিত নাকি থাকা উচিত না, এই সংশ্লিষ্ট বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বা সাধারণ মানুষ কিন্তু মতামত প্রকাশ করে। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো দেখব যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তিটা কি, কেন মানুষ বলে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভাই হচ্ছে সবচেয়ে কার্যকর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থেকে। তো এখানে যে গঠন এটা হচ্ছে সহজ সরল প্রকৃতি। ধরো কি হয়, 300 জন, বাংলাদেশের 300 জন মূলত আমরা জনপ্রতিনিধি দেখতে পাই, আর সংরক্ষিত আসনে থাকে 350 জন, মোট হচ্ছে 350 জন। এই 350 জনের মূলত একটা ইলেকশন দেখতে পাই, সেটার ভিত্তিতে খুব সহজেই কিন্তু এটা গঠন হয়ে যায়, খুব বেশি ঝামেলা কিন্তু হয় না। অপরদিকে আমরা ভারতের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, মানে খুবই টাফ, কেন্দ্র প্রদেশ, মানে এই সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের সাথে প্রাদেশিক সরকারের ঝামেলা আমরা দেখতে পাই। যে এই যে মমতা ব্যানার্জি আছে তার সাথে বিজেপির ঝামেলা, তো একটা ক্যাওস বা হচ্ছে একটা বিশৃঙ্খলা দেখা যায়। তো এই এক কক্ষ বিশিষ্ট আইনসভাটা হচ্ছে সহজ সরল প্রকৃতি। তারপরে দ্রুত আইন প্রণয়ন করা যায়, যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ দল যেটা থাকে সেটা চাইলেই, যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকে বাংলাদেশে, খুব সহজেই কিন্তু আইন প্রণয়ন করতে পারবে, তাই দ্রুত আইন প্রণয়ন করা যায়। এখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকে এবং এটা ব্যয়বহুল না, যেহেতু একটা কক্ষ বিশিষ্ট এবং একটা কক্ষ থেকে পুরো দেশকে চালানো হয়, মোটামুটি পুরো দেশের আইন মূলত পাশ করা হয়, যার কারণে কিন্তু এটা ব্যয়বহুল না। তাহলে এটার বিপক্ষে যুক্তি কি? এর বিপক্ষে যুক্তি হচ্ছে স্বেচ্ছাচারিতা বা হঠকারিতা। অনেক সময় এই এক কক্ষ বিশিষ্ট আইনসভায় যারা সদস্য থাকে তারা একদম স্বেচ্ছাচার হয়ে যায়, বিশেষ করে যখন একটা পার্টি অনেক বেশি পরিমাণে মেজরিটি পায়। ধরো 300টা আসন আছে, 300টা আসনের ভিতরে 220-30টা আসন পেয়ে গেছে, তখন দেখা যায় যে নিজের ভিতরে একটা অহংকার বোধ চলে আসে। তো তখন তারা কি করে? তখন তারা জনগণকে আর মূলত গুনতে চায় না, তো যার কারণে অনেক সময় তারা স্বেচ্ছাচার হয়ে ওঠে এবং হঠকারী সিদ্ধান্ত নেয়। অবিবেচনা প্রসূত আইন প্রণয়ন, আমরা দেখতে পাই বাংলাদেশের যে সংবিধান সংশোধন করার জন্য 2/3 ভোটের প্রয়োজন হয় আইনসভার। তো যখন তাদের এই মেজরিটিটা থাকে তখন তারা কোনো কিছু বিচার বিবেচনা করে না, যেটা তাদের জন্য দরকার, তাদের দলের ক্ষমতা টিকিয়ে থাকার জন্য দরকার, সেটা কিন্তু তারা মূলত করে দেয়। জ্ঞানীগুণী ব্যক্তির অনুপস্থিতিতে আমরা দেখতে পাই এবং যুক্তরাষ্ট্রের জন্য অনুপযোগী। যুক্তরাষ্ট্রের জন্য অনুপযোগী কিভাবে? যদি একটা বড় রাষ্ট্র হয় তখন কিন্তু বিভিন্ন কালচারের, বিভিন্ন সংস্কৃতির, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, তাদের অঞ্চল ভিত্তিক যে স্বার্থ সেটা রক্ষা করার দরকার হয়। তো এই জন্য কিন্তু এই এক কক্ষ বিশিষ্ট আইনসভা যুক্তরাষ্ট্রের জন্য অনুপযোগী। অধ্যাপক লাস্কি তিনি বলেছেন, বর্তমান রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন মেটাবার জন্য ব্যাপক ক্ষমতা সম্পন্ন এক কক্ষ বিশিষ্ট আইনসভাই উপযুক্ত। এই জিনিসগুলো থেকে তোমার প্রশ্ন আসতে পারে, অনেক সময় জিজ্ঞাসা করতে পারে যে এই উক্তিটি কার। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবা, গুরুত্বপূর্ণ। তারপর যদি আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখি, 2টি কক্ষ বা পরিষদ নিয়ে যখন আইনসভা গঠিত হয় তখন তাকে বলা হয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রথম কক্ষকে বলা হয় নিম্নকক্ষ, প্রথম কক্ষকে বলা হয় নিম্নকক্ষ এবং দ্বিতীয় কক্ষকে বলা হয় উচ্চকক্ষ, দ্বিতীয় কক্ষকে বলা হয় উচ্চকক্ষ। এবং এই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এটা আমরা দেখতে পাই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,
কানাডা, ফ্রান্স, ভারত, এই সকল রাষ্ট্রে কিন্তু আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখতে পাই। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আমরা দেখতে পাই মূলত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স এবং ভারত, এই সকল রাষ্ট্রে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আমরা দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা, তারপরে যদি যাই আমরা, অধ্যাপক হ্যারল্ড জে লাস্কি তিনি বলেছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার কিন্তু দুটা কক্ষ আছে। এই উক্তি থেকে অনেক সময় মাঝে মধ্যে প্রশ্ন দিয়ে দেয়। তো এই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এটার পক্ষে যুক্তি কি কি? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় উপযোগী, অর্থাৎ একটা দেশ যদি খুব বেশি বড় হয়, অনেক ধর্মের অনেক সংস্কৃতির মানুষ বসবাস করে, তখন কিন্তু এই যুক্তরাষ্ট্রীয় সরকারের দরকার হয়। তারপরে যদি যাই, স্বৈরাচার প্রতিরোধে সহায়ক। স্বৈরাচার প্রতিরোধে সহায়ক, যখন কেন্দ্রীয় সরকার দেখা যায় যে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন হয়ে যায়, তখন কিন্তু এই প্রদেশভিত্তিক যে সরকারগুলো আছে বা প্রদেশভিত্তিক যে আইনসভাগুলো থাকে, তখন তারা কি করে, তারা মূলত ওই প্রদেশের যাতে স্বার্থ এটা যাতে ক্ষুণ্ণ না হয় এই সংশ্লিষ্ট কাজগুলো করে থাকে। তো এই যে সরকার, এই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এটা মূলত স্বৈরাচার প্রতিরোধে সহায়ক। তারপরে দেখতে পাই সুচিন্তিত আইন প্রণয়ন। এই সময় এই জায়গায় মূলত যে আইনটা প্রণয়ন করা হয়, এখানে কিন্তু খুব বিচার বিবেচনা বিশ্লেষণ করে মূলত আইনটা প্রণয়ন করা হয়। ঠিক আছে, প্রাদেশিক যে আইনসভাটা থাকে সেখানে আইনটা প্রণয়ন হয়, কেন্দ্রীয় সরকার সেটাকে মূলত দেখার চেষ্টা করে সেখানে মূলত কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে কিনা। আবার কেন্দ্রীয় সরকার যদি কোনো একটা জিনিস প্রাদেশিক সরকারের উপর চাপিয়ে দেয়, তখন দেখা যায় যে কি হয়, এই প্রাদেশিক সরকার সেটা সমালোচনা করে, খুব চিন্তার সাথে কিন্তু আইনগুলো প্রণয়ন করা হয়। তারপরে ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ। তো এই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এটা কিন্তু ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে কাজ করে। এটার বিপক্ষে যুক্তি কি কি? দ্রুত আইন প্রণয়নে অসুবিধা। তো দেখা যায় যে অনেক সময় দুইটা কক্ষেই আইন পাশ করার দরকার হয়, তখন দ্রুত আইন প্রণয়নে কিন্তু অসুবিধা সৃষ্টি হয়। এক কক্ষ বিশিষ্ট আইনসভায় কি হয়, ধরো বাংলাদেশের ক্ষেত্রে কি হবে, আমরা এক জায়গায় থেকে আমাদের যদি সংখ্যাগরিষ্ঠতা থাকে, কোনো একটা ক্রাইসিস মোমেন্টে আমরা খুব সহজে আইন প্রণয়ন করে ফেলতে পারবো। তখন দেখা যাবে কি হবে, তখন খুব সহজে কিন্তু আমরা ক্রাইসিস মোমেন্টটাকে ম্যানেজ করতে পারতেছি। কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় দুইটা কক্ষে যখন আইন পাশ করার দরকার হয়, আইন প্রণয়নে কিন্তু অসুবিধা দেখা দেয় এবং এটা অনেক সময় অনাবশ্যক এবং অক্ষতিকর হয়ে দাঁড়ায়। এবং এই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালানো, এটা অনেক ক্ষেত্রে ব্যয়বহুল। এক কক্ষ বিশিষ্ট আইনসভা আমরা দেখতে পাই যে এটা কম ব্যয়বহুল এবং এটা হচ্ছে বেশি ব্যয়বহুল, এবং অনেক সময় এটা অগণতান্ত্রিক গঠন পদ্ধতি লক্ষ্য করা যায়। অনেক সময় দেখা যায় যে কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকারের উপর কোনো কিছু জোর করে তা চাপিয়ে দেয়, তো যার কারণে কিন্তু একটা অগণতান্ত্রিক গঠন পদ্ধতি লক্ষ্য করা যায়। আমরা ভারতের ক্ষেত্রে বলতে পারি, ভারত কি করে, অনেক সময় দেখা যাবে যে এই যে সেভেন সিস্টার্স বা অন্যান্য যে সকল রাজ্য আছে, তাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে সে দেশের সরকারের উপর, যাতে তাদের মতো করে কাজ করে। অনেক সময় আমরা কাশ্মীর অনেক রকম ঝামেলা দেখতে পাই। তো এই ক্ষেত্রে কিন্তু অগণতান্ত্রিক গঠন পদ্ধতিও লক্ষ্য করা যায়। অনেক সময় কেন্দ্র কিন্তু এই প্রাদেশিক সরকারগুলোকে বা প্রাদেশিক যে আইনসভা থাকে সেগুলোকে কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসে। এখন আমরা যদি একটু সিকিউটা দেখি, এই আইনসভা থেকে কীরকম সিকিউ এসেছে বিগত বছরে, সেটা যদি একটু সলভ করি, এবং এই রিলেটেড সিকিউ কিন্তু তোমার পরীক্ষায় থাকবে। সিকিউ থাকলে এই টপিকের ভিতর থেকেই থাকবে, এই জিনিসগুলো নিয়েই তোমাকে মূলত বলা হবে করার জন্য। ঠিক আছে, এই জিনিসগুলো থেকেই মূলত তোমার প্রশ্ন থাকবে এবং তোমাকে বলা হবে এই জিনিসগুলো করার জন্য। তাহলে আমরা প্রথম বা কটা যদি একটু দেখি, গণতন্ত্র কি এটা জানতে চাওয়া হয়েছে। গণতন্ত্র কি? আমরা জানি গণতন্ত্র হচ্ছে জনমতের ভিত্তিতে জনগণের মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থা। এবং এই যে সিকিউ, এই সিকিউ লেখার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে সিকিউতে ক নাম্বারটা তুমি একটা স্টেপে লিখবা, ওয়ান স্টেপ। ঠিক আছে, একটা প্যারায় লিখবা। কি করবা? এই ক নাম্বারটা জাস্ট এক প্যারায় লিখবা। এক প্যারা বলতে তুমি জাস্ট এক বাক্যে উত্তর দিবা, জিনিসটা শেষ। ঠিক আছে, তো গণতন্ত্র কি এটা দেখলাম। তারপরে যদি আমরা যাই, খ নাম্বারে আছে বিচার বিভাগের স্বাধীনতা কেন প্রয়োজন, ব্যাখ্যা করো। আচ্ছা, একটা দেশের সরকার বিচার বিভাগ যেটা আছে সেটা যদি স্বাধীন না হয়, সেটা যদি নিরপেক্ষ না হয়, তাহলে কি হবে? তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ তার যে ন্যায্য অধিকার, বিচার, এই জিনিসগুলো কিন্তু পাবে না। ঠিক আছে, যখন সে যাবে বিচারের জন্য, বলবে যে এর সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে, এই বিষয়টা আমরা দেখতে পারতেছি না। তো অনেক সময় তারা বিচারের জন্য যাবে, সেই যে বিচার বা সেই মামলাটা ঝুলিয়ে রাখা হবে ইচ্ছা করে। তো বিচার বিভাগের স্বাধীনতা এই সকল কারণে কিন্তু প্রয়োজন, যেটা তুমি ব্যাখ্যা করবা। এবং ব্যাখ্যাটা কিভাবে করবা? এই যে খ নাম্বার, এই খ নাম্বারটা মূলত তুমি কি করবা? দুইটা প্যারায় লিখবা। কয়টা প্যারায় লিখবা? খ নাম্বারটা মূলত তুমি দুইটা প্যারায় লেখার চেষ্টা করবা। দুইটা প্যারায় লিখলে তুমি 2 মার্ক পাবা, কিন্তু যদি একবারে ঢালাওভাবে লিখে যাও তাহলে কিন্তু 2 মার্ক পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমরা যদি দেখি যে বিচার বিভাগের স্বাধীনতা বলতে সরকারের অন্য যে সকল বিভাগ আছে সেই সকল বিভাগ থেকে হস্তক্ষেপ মুক্ত থেকে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচার কার্য সম্পন্ন করার ক্ষমতাকে বোঝানো হয়। বিচার বিভাগের স্বাধীনতার অর্থ হলো কর্তব্য পালনের ক্ষেত্রে বিচারকদের স্বাধীনতা। বিচারকরা যখন রায় প্রদানের ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব
প্রভাব এবং সরকারি কর্মকর্তাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবেন, তখনই কিন্তু বিচার বিভাগের সত্যিকারের স্বাধীনতা রক্ষিত হবে। বিচার বিভাগের স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা নাগরিক স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। এই যে এইভাবে তুমি একটা প্রথমে বললা যে বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝায়, জাস্ট এক বাক্যে তুমি বলে দিলা যে বিচার বিভাগের স্বাধীনতা বলতে আমি এই জিনিসটা বুঝি, তারপর সেই জিনিসটা তুমি মূলত 3 থেকে 4 লাইনে মূলত ইলাবোরেট করবা। এইভাবে যদি তুমি লিখতে পারো 2-এ 2 পাবা, ঠিক আছে, 2-এ 2 পাবা। এইভাবেই মূলত এনডিসিতে দেখতাম যে এইভাবে মানে প্রত্যেকটা স্ট্রাকচারের খাতা দেখে বোঝা যেত, যেটা মানে যখন বোর্ড পরীক্ষা দেওয়া হয় মানে একজন টিচার যখন একটা এক বান্ডেল খাতা দেখেন, আমাদের খাতা দেখে বোঝা যায় যে এটা হচ্ছে নটরডেমের খাতা, ঠিক আছে। কারণ কি সবাই এক স্ট্রাকচার, একদম ফার্স্ট বেঞ্চ থেকে নিয়ে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট একই স্ট্রাকচারে লিখে, এবং এই জন্য কিন্তু দেখা যায় যে পৌরনীতিতেও কিন্তু 90+ মার্ক থাকে। পৌরনীতি, অর্থনীতি, ভূগোল এই সাবজেক্টগুলোতে কিন্তু ভালো মার্ক থাকে, ঠিক আছে। তারপর যদি যাই আমরা একটু, আমাদের বলা আছে উদ্দীপকের সুমন কোন বিভাগে কর্মরত ব্যাখ্যা করো। আমরা একটু উদ্দীপকটা এখন পড়ি। সুমন ও শাকিল সরকারের 2টি গুরুত্বপূর্ণ বিভাগে কর্মরত। সুমনের বিভাগ শাসন কার্য পরিচালনা ও বিচার কার্য সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করে। তার মানে সুমন হচ্ছে কোন বিভাগে? সুমন হচ্ছে মূলত আইন বিভাগে কর্মরত। সুমন কোন বিভাগে কর্মরত? সুমন হচ্ছে মূলত আইন বিভাগে কর্মরত। আচ্ছা, তো এখন আমাদের এটা ব্যাখ্যা করতে হবে যে সুমন কোন বিভাগে কর্মরত? আইন বিভাগে কর্মরত। তো তুমি কি করবা? তুমি আগের মতো একবারে প্রথম প্যারাটাই বলবা যে উদ্দীপকের সুমন আইন বিভাগে কর্মরত, এবং এই গ নাম্বারটা আমরা লিখবো 3টা প্যারায়। কয়টা প্যারায় লিখবো? গ নাম্বারটা আমরা লিখবো মূলত 3টা প্যারার ভিতরে। তো প্রথমে আমরা বলেছি যে সুমন আইন বিভাগে কর্মরত, তারপরে এই জায়গাটাতে কেউ দেয় না, ঠিক আছে, এই জায়গাটা কেউ খেয়াল করে না। তোমাকে আমি স্পেশাল একটা ট্রিক শিখিয়ে দিই, ঠিক আছে। তো এই জায়গাটাতে তুমি একটা সংজ্ঞা অ্যাড করবা, বুঝতে পারছো? যেই রিলেটেড জিনিস থাকবে সেই রিলেটেড একটা সংজ্ঞা অ্যাড করবা। এই সংজ্ঞাটা অ্যাড করলে কি হবে? তোমার খাতা হবে অন্য সবার থেকে স্পেশাল, ঠিক আছে। তো আমরা এখানে আইন বিভাগ নিয়ে আছে না, আইন বিভাগ রিলেটেড একটা সংজ্ঞা অ্যাড করেছি এই জায়গায়। তারপর এই জায়গাটাতে আমরা আইন বিভাগ সম্পর্কে বিস্তারিত হচ্ছে বলবো যে আইন বিভাগ বলতে আমি আসলে কি বুঝি। আইন বিভাগ প্রণীত আইন বাস্তবায়ন ও সুরক্ষার জন্য শাসন বিভাগ ও বিচার বিভাগের প্রয়োজনীয়তা দেখা দেয়। সরকারের সব কাজের জন্য আইন বিভাগের অনুমোদন প্রয়োজন। সংসদীয় গণতান্ত্রিক সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিশালী বিভাগ হলো আইন বিভাগ। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আইন বিভাগ গঠিত হয়। জনপ্রতিনিধিত্বমূলক হওয়ার কারণে এই বিভাগের কাছে জনগণের অনেক প্রত্যাশা থাকে। আইন প্রণয়ন করা আইনসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তো আইন বিভাগ নিয়ে আমি কিছু জিনিস লিখলাম। তারপরে তোমার কাজ হচ্ছে এই জায়গাতে উদ্দীপকের সাথে একটা রিলেট করা। উদ্দীপকে বলা হয়েছে সুমন যে বিভাগে কর্মরত সেটি শাসন কার্য পরিচালনা ও বিচার কার্য সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করে। সুতরাং পূর্বোক্ত আলোচনার সাথে তুলনা করলে বলা যায় যে এগুলো মূলত সরকারের আইন বিভাগের কাজ। দেখো আমি কয়টা প্যারা লিখলাম, এখানে একটা প্যারা দিলাম এক বাক্যে, তারপরে এখানে আমরা আইন বিভাগের সংজ্ঞাটা দিলাম, তারপর আইন বিভাগ বলতে আমি আসলে কি বুঝি সেই জিনিসটা ব্যাখ্যা করলাম, এবং এইখানে উদ্দীপকের সাথে রিলেট করলাম। এইভাবে যদি 3টা প্যারা এবং সংজ্ঞাটা দিতে পারো তাহলে কিন্তু তোমার মার্ক অনেক থাকবে। 3টা প্যারা এবং অবশ্যই সংজ্ঞাটা অ্যাড করবা, ঠিক আছে, সংজ্ঞাটা অ্যাড করবা। সংজ্ঞাটা কিন্তু একদম আনকমন, ঠিক আছে, একদম আনকমন জিনিস তোমাদেরকে শিখিয়ে দিলাম। তারপর যদি যাই ঘ নঙে, তুমি কি মনে করো শাকিলের বিভাগ আইনের বাস্তবায়ন ছাড়াও আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বিশ্লেষণ করো। দেখি শাকিলের বিভাগ কোনটা। আচ্ছা, তার বিভাগ প্রয়োজনীয় আইন সংশোধন, পরিবর্তন কিংবা বাতিলও করতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আইন বিভাগের কাজ। আর শাকিলের বিভাগের কাজ হলো সুমনের বিভাগ কর্তৃক প্রণীত আইনকে বাস্তবায়ন করা। এই যে আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে বাস্তবায়ন করে কোন বিভাগ? সেটা হচ্ছে শাসন বিভাগ, সেটা হচ্ছে শাসন বিভাগ। তাহলে শাকিলের বিভাগ হচ্ছে মূলত শাসন বিভাগ, এবং এই শাসন বিভাগের সম্পর্কে আমাদের কি জানতে চাওয়া হয়েছে? শাসন বিভাগের সম্পর্কে জানতে চাওয়া হয়েছে আইনের বাস্তবায়ন ছাড়াও আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আমরা শাসন বিভাগ আইন বাস্তবায়ন ছাড়া আর কি কি মূলত আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই জিনিসটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা একটু দেখি যে এই যে শাসন বিভাগ আইন বাস্তবায়ন ছাড়াও আর কি কি বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে তুমি হচ্ছে হলো গিয়ে বলবা যে হ্যাঁ আমি মনে করি যে শাকিলের বিভাগ তথা শাসন বিভাগ আইনের বাস্তবায়ন ছাড়াও আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর তোমাকে বলতে হবে কি এখানে শাসন বিভাগ নিয়ে তুমি একটু বিস্তারিত বলবা। এইখানেও তুমি প্রথম দিকে একটু সংজ্ঞাটা অ্যাড করতে পারো, ঠিক আছে। সংজ্ঞাটা অ্যাড করে এই জিনিসটা তারপরের থেকে দিলে সবচেয়ে সুন্দর হয়।
হয়। এখানে শাসন বিভাগের আমরা একটা সংজ্ঞা দিয়েছি, তারপর আমরা শাসন বিভাগ নিয়ে বা অন্য অঙ্গ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যে বিভাগগুলো আছে সেগুলো নিয়ে একটু অ্যাড করার চেষ্টা করব। সরকারের 3টা বিভাগের মধ্যে শাসন বিভাগ একটি আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন বাস্তবে প্রয়োগ করায় শাসন বিভাগের প্রধান কাজ। শাসন বিভাগের দক্ষতার উপরই রাষ্ট্রের উন্নতি ও অবনতি নির্ভর করে। উদ্দীপকের শাকিল যে বিভাগে কর্মরত সেটি শাসন বিভাগ, কেননা তার বিভাগের কাজ হলো আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে বাস্তবায়ন করা। তো এইখানে আমরা শাসন বিভাগ সম্পর্কে একটু ধারণা দিলাম যে শাসন বিভাগটা আসলে কি, ঠিক আছে। তারপরে যদি যাই যে এই যে আমাদেরকে বলা হয়েছে, আমাদের মেইন প্রশ্ন ছিল শাসন বিভাগ আইনের বাস্তবায়ন ছাড়া আর কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই জিনিসটার আমাদের ব্যাখ্যা দেওয়া ছিল মূল কাজ। এবং এই জায়গাতেই যদি আমরা পয়েন্ট আকারে জিনিসগুলো লিখতে পারি, কি আকারে, পয়েন্ট আকারে, যদি একটা পয়েন্ট দিয়ে সেটাকে সুন্দর করে ব্যাখ্যা করতে পারি এবং এইভাবে যদি 3টা থেকে 4টা পয়েন্ট দিতে পারি, মোটামুটি কিন্তু আমাদের ভালো মার্ক থাকবে। 4-এ 3 দিতে স্যার বাধ্য, ঠিক আছে, এই জায়গাতে স্যার 4-এ 3 দিতে বাধ্য। তো আমরা যদি একটু দেখি যে শাসন বিভাগ আইনের বাস্তবায়ন ছাড়া আর কি কি ভূমিকা পালন করে। শাসন বিভাগ মূলত আইন প্রস্তাব উত্থাপন করে, সংসদ অধিবেশন আহ্বান এবং স্থগিতকরণ করতে পারে, অধ্যাদেশ প্রণয়ন করে। আমরা জানি যে অধ্যাদেশ প্রণয়ন করে রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতি কিন্তু অনেকটা শাসন বিভাগের সদস্য। বাজেট এবং অর্থ বিল উপস্থাপন করে এবং সংসদের সংখ্যাগরিষ্ঠতার প্রভাব বজায় রাখে, আইন বাস্তবায়নের অভিজ্ঞতা প্রদান করে। তো এই জিনিসগুলো হচ্ছে মূলত শাসন বিভাগ মূলত করে থাকে। আইন মূলত বাস্তবায়ন করা ছাড়াও এই সংশ্লিষ্ট কাজগুলো করে থাকে। এই জিনিসগুলোই হচ্ছে ব্যাখ্যা দিয়েছি, এবং এইভাবে লিখতে পারলে মোটামুটি কিন্তু একটা ভালো মার্ক তোমার এনশিওর থাকবে। তারপরে চলো আমাদের যে অন্য টপিক, অর্থাৎ সংসদীয় সরকার বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার, এই টপিকটাতে আমরা চলে যাই। তো এই টপিকটাতে আমরা দেখব যে প্রথমে মন্ত্রিপরিষদ শাসিত সরকার কাকে বলে। যে শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে তাকে কিন্তু মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার বলা হয়। যেটা আমাদের ক্ষেত্রে দেখি, ঠিক না, আমাদের দেখবা যে বিরোধী দলীয় সদস্যরা আমাদের যে সকল মন্ত্রীরা থাকে তাদেরকে প্রশ্ন করে, ঠিক আছে, এবং তাদেরকে মূলত তাদের যে জবাবদিহিতা, এই জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসার চেষ্টা করে। তো এই সরকারটাকে বলা হয় মূলত সংসদীয় সরকার বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার। এবি ডাইসি তিনি বলেছেন যে মন্ত্রিপরিষদ শাসিত সরকার গড়ে ওঠে আইন বিভাগ ও শাসন বিভাগের একত্রীকরণের ভিত্তিতে এবং উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে। প্রধানমন্ত্রী হচ্ছেন মন্ত্রিসভার নেতা, সংগঠক ও সরকার প্রধান। গুরুত্বপূর্ণ, এরকম একটা এমসিকিউ কিন্তু আসতে পারে। তারপরে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার প্রচলিত রয়েছে গ্রেট ব্রিটেনে, কানাডায়, অস্ট্রেলিয়ায়, নিউজিল্যান্ডে, ভারতে, বাংলাদেশে এবং জাপানে। অপরদিকে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রচলিত রয়েছে মূলত আমরা দেখতে পাই আমেরিকা বা হচ্ছে যুক্তরাষ্ট্রে। তারপরে এছাড়াও সিংহল মানে হচ্ছে শ্রীলঙ্কা, ঠিক আছে, সিংহল, ইন্দোনেশিয়া, ব্রাজিল প্রভৃতি দেশে কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। এই উদাহরণগুলো থেকে তোমাকে কিন্তু এমসিকিউতে প্রশ্ন করতে পারে, ঠিক আছে, এমসিকিউতে এই উদাহরণগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো আমরা যদি সংসদীয় সরকারের যে বৈশিষ্ট্যগুলো একটু দেখি, এখানে মূলত সংসদের প্রাধান্য থাকে, অর্থাৎ এই যে সংসদ, যে আইনসভাটা থাকে, জাতীয় সংসদ যেটাকে আমরা বলি, এটার কিন্তু অনেক বেশি প্রাধান্য থাকে। ক্ষমতার একত্রীকরণ, যেহেতু এই জায়গায় মূলত আমরা দেখতে পাই বাংলাদেশে কি হয়, বাংলাদেশে ক্ষমতাটা, এই জিনিসগুলো যখন পড়বা একটু রিলেট করে পড়িও, ঠিক আছে, সংসদীয় সরকার মানে বাংলাদেশের যে সরকার, এটার সাথে রিলেট করে পড়বা, তাহলে দেখবে যে তোমার জিনিসগুলো মনে থাকছে এবং সহজ হয়। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা কি দেখি, ক্ষমতার একটা কনসেন্ট্রেশন বা হচ্ছে একত্রীকরণ দেখি না, যেই দল মূলত সংখ্যাগরিষ্ঠতা থাকে তার পাওয়ার খুব বেশি থাকে সংসদে, ঠিক আছে। তো এখানে কিন্তু ক্ষমতার একত্রীকরণ লক্ষ্য করা যায়। নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, আমাদের দেশের যে রাষ্ট্রপ্রধানকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি। তো এই যে রাষ্ট্রপতি, সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি কি হয়, এই রাষ্ট্রপতি হন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, শুধু নিয়মে থাকেন, ঠিক আছে, জাস্ট রুলস অনুযায়ী যে তিনি হচ্ছেন প্রধান, কিন্তু তার কাছে কিন্তু আলটিমেট পাওয়ার বা ক্ষমতাটা কিন্তু থাকে না। মূল পাওয়ারটা কার কাছে থাকে, মূল পাওয়ারটা কিন্তু প্রধানমন্ত্রীর কাছেই থাকে, ঠিক আছে, রাষ্ট্রপতির কাছে কোনো ক্ষমতায় থাকে না, তিনি হচ্ছেন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। এখানে মূলত আমরা দায়িত্বশীল শাসন দেখতে পাই, কি দেখতে পাই, দায়িত্বশীল শাসন দেখতে পাই, কারণ এখানে মূলত একটা জবাবদিহিতা থাকে যে আমি যদি ক্ষমতায় ভালো করে শাসন করতে না পারি, আমার যদি কোনো ভুল থাকে, তাহলে কি হবে, তাহলে দেখা যাবে যে নেক্সট 5 বছর পরে আমাকে কিন্তু ভোট দিবে না। তো এই জায়গা থেকে কিন্তু যেই দল ক্ষমতায় থাকে তাকে কিন্তু খুব দায়িত্বের সাথে মূলত শাসন কার্যটা পরিচালনা করতে হয়।
এবং এটা হচ্ছে অনেকটা দলীয় শাসন। কি ধরনের শাসন এটা? এটা হচ্ছে দলীয় শাসন, যেই এটা মূলত এই যে এখনকার যে গণতন্ত্র, এটা পুরোপুরি হচ্ছে মূলত যে দলীয় শাসন। এই দলীয় শাসন অর্থাৎ এখানে মূলত দল থাকে, সেই দলকে আমরা ভোট দিয়ে থাকি, ঠিক আছে, দলের প্রতীককে মূলত আমরা ভোট দিয়ে থাকি। তো এই সংসদীয় সরকার ব্যবস্থায় মূলত দলীয় শাসনটাই বেশি লক্ষ্য করা যায়। তারপরে আমরা যদি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাটা একটু দেখি, যেসব রাষ্ট্রের শাসন পরিচালনা করার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে, যেমনটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখতে পাই। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে রাষ্ট্রপতি। তো এই যে রাষ্ট্রপতির হাতে যার মূল ক্ষমতাটা, যেই সকল মূলত ক্ষমতায় দেখা যায় বা যে সকল সরকার কাঠামোতে দেখা যায় এবং যিনি মূলত আইনসভার নিকট দায়ী থাকেন না, তাকে বলা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার। এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু আইনসভার নিকট জবাবদিহি করেন না, আইনসভার নিকট তিনি কিন্তু কোনো রকম জবাবদিহি করেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা হচ্ছে কংগ্রেস, সেখানে কোনো জবাবদিহিতা, যদিও কিছু মানে রুলস রেগুলেশনের জবাবদিহিতা আছে, বাট মানে প্র্যাকটিক্যালি দেখা যায় যে খুব বেশি তাকে জবাবদিহি করতে হয় না, ঠিক আছে। তো যেই সকল শাসন কার্যে আমরা দেখতে পাই যে রাষ্ট্রপতির হাতে মূল ক্ষমতা ন্যস্ত থাকে এবং আইনসভার নিকট মূলত তিনি দায়ী থাকেন না, তাকে বলা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। আমাদের রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি, কিন্তু সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রের প্রধান এবং সরকার প্রধান উভয় হচ্ছে মূলত রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী হচ্ছেন মূলত মন্ত্রিসভার নেতা, সংগঠক ও সরকার প্রধান, ঠিক আছে। প্রধানমন্ত্রী হচ্ছেন মন্ত্রিসভার নেতা, সংগঠক, সরকার প্রধান। এটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থায়, সংসদীয় সরকারে, ঠিক আছে। রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায়, এবং প্রধানমন্ত্রী মূলত মন্ত্রিসভার নেতা, সংগঠক এবং সরকার প্রধান হচ্ছেন সংসদীয় সরকারে, সংসদীয় সরকারে। সংসদীয় সরকারে। আচ্ছা, তারপরে যদি আমরা যাই এই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার বৈশিষ্ট্যটা কি। এখানে রাষ্ট্রপ্রধান হচ্ছেন প্রকৃত শাসক, শাসন বিভাগ আইন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত, বিচার বিভাগের স্বাধীনতা এখানে লক্ষ্য করা যায়। তুমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকাও, সেখানে কিন্তু বিচার বিভাগ পুরোপুরি মানে বলা গেলে স্বাধীন, ঠিক আছে, এবং বিচার বিভাগ বা বিচারক যারা থাকেন তারা নিজেদের যে রুলস রেগুলেশন আছে সেই অনুযায়ী কাজ করতে পারেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিচার বিভাগ কিন্তু পুরোপুরি স্বাধীন না, এবং এইখানে মূলত যেই দল ক্ষমতায় থাকে তার একটা প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। তারপরে রয়েছে ক্ষমতা স্বাতন্ত্র্যীকরণ নীতি। এই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আমরা ক্ষমতা স্বাতন্ত্র্যীকরণ নীতি দেখতে পাই। ক্ষমতা স্বাতন্ত্র্যীকরণ নীতি মানে হচ্ছে সরকারের যে তিনটা বিভাগ থাকে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটা বিভাগ তার নিজের কাজ করবে, কেউ কারোর উপর কোনো রকম হস্তক্ষেপ করবে না, এবং এই ধরনের সরকার সাধারণত স্থিতিশীল হয় বা অনেক বেশি দিন পর্যন্ত মূলত টিকে থাকে। বেশি দিন টিকে থাকে বলতে এই মানে এখানে মূলত সরকার ভেঙে যাওয়া বা সরকারের পতন হওয়া খুবই কম লক্ষ্য করা যায়, ঠিক আছে, যেটা আমরা সংসদীয় সরকারে দেখতে পাই যে মিলিটারি ইনফ্লুয়েন্স বা অন্য কোনো গণ অভ্যুত্থানের কারণে সরকার পতন হয়। এই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় সরকার অনেক স্থিতিশীল হয় এবং সরকার মূলত পতন হওয়া বা মিলিটারি ইনফ্লুয়েন্সের কারণে সরকার ভেঙে যাওয়া এই জিনিসগুলো কিন্তু থাকে না। এখন যদি আমরা 2 নং সৃজনশীলটা দেখি, অর্থাৎ সংসদীয় এবং মন্ত্রিপরিষদ শাসিত সরকার থেকে সৃজনশীল। রাজতন্ত্র কি, এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। রাজতন্ত্র কি, আমরা জানি যে রাজতন্ত্র হচ্ছে মূলত রাজার ছেলে যখন রাজা হয় সেটাকে মূলত সহজ কথা রাজতন্ত্র বলে। তো তুমি যদি একটু গুছিয়ে পরীক্ষার ভিতরে লেখো তাহলে লিখবা যে সরকার কাঠামোতে বংশানুক্রমিক রাজা বা রানীর হাতে রাষ্ট্র বা সরকারের চরম ও সর্বোচ্চ কর্তৃত্ব ন্যস্ত থাকে তাকে বলা হয় মূলত রাজতন্ত্র। এক পারার ভিতরে আমরা দেওয়ার চেষ্টা করেছি। কেন বিচারকদের উপযুক্ত বেতন ভাতা ও সামাজিক মর্যাদা প্রয়োজন, ব্যাখ্যা করো। বিচারকদের কেন বেতন ভাতা এবং সামাজিক মর্যাদা দেওয়া প্রয়োজন? যদি উপযুক্ত বেতন ভাতা না দেওয়া হয় তাহলে কিন্তু টাকার লোভে পড়ে সে কিন্তু বিচারকে প্রভাবিত করার চেষ্টা করবে এবং যেখানে সে টাকা পাবে সেই দিকেই মূলত ঝুঁকে যাওয়ার চেষ্টা করবে। তো তাদের যদি আমরা বেতন ভাতাটা নিশ্চিত করতে পারি এবং তাদের যে সামাজিক মর্যাদা রয়েছে, অর্থাৎ সমাজকে তাদেরকে ভ্যালু দিতে হবে, তারা একটা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত, জাতির একটা গুরুত্বপূর্ণ পদে তারা অধিষ্ঠিত, তো তাদেরকে সেই জায়গা থেকে সামাজিক মর্যাদা দিতে হবে। তাহলে কিন্তু এই যে বিচারকদের যদি এই জিনিসটা আমরা করতে পারি তাহলে কিন্তু বিচার বিভাগেরও স্বাধীনতা রক্ষিত হবে। তো এই জিনিসটাই আমরা বলেছি, প্রথম দিকে আমরা বলেছি যে বিচারকদের নিরপেক্ষতা, স্বাধীনতা ও দুর্নীতিমুক্ত বিচার নিশ্চিত করার জন্য তাদের উপযুক্ত বেতন ভাতা ও মর্যাদা দেওয়া প্রয়োজন।
বিচার বিভাগের স্বাধীনতার সাথে বিচারকদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার সম্পর্ক আছে। স্বল্প বেতন ও কম সুবিধাভোগী বিচারপতিদের দুর্নীতিপরায়ণ হওয়ার আশঙ্কা থাকে। যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বিচারক পদে আকৃষ্ট করার জন্য বিচারপতিদের পর্যাপ্ত বেতন ও আনুষঙ্গিক সুবিধাদি প্রদান করা দরকার। পর্যাপ্ত বেতন ও ভাতা না দিলে কোনো অভিজ্ঞ আইনজ্ঞ বিচারক হিসেবে কাজ করতে রাজি হবেন না। তাছাড়া তাদের বেতন ভাতা পদমর্যাদা রক্ষার উপযোগী হওয়া বাঞ্ছনীয়। তো এই জিনিসটাই আমরা লিখলাম এখানে। আমরা দুই প্যারায়, অর্থাৎ প্রথম প্যারায় আমরা জাস্ট জ্ঞানমূলকের মতো লিখলাম যে বিচারকদের মূলত কিসের জন্য তাদের উপযুক্ত বেতন ভাতা এবং সামাজিক মর্যাদা দেওয়া প্রয়োজন, এবং পরবর্তীতে সেই জিনিসটা মূলত আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এইভাবে যদি লিখতে পারো তাহলে কিন্তু 2-এ 2 মার্ক কনফার্ম। তাহলে তারপরে আমরা হচ্ছে মূলত একটু এখান থেকে আমরা এই গণনটা পড়ি, তারপর আমরা উদ্দীপকটা পড়ব। উদ্দীপকে খ রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা করো। দেখি আমরা খ রাষ্ট্রে কি আছে। ক রাষ্ট্রের শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে। শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে মন্ত্রী পরিষদ শাসিত সরকারে। মন্ত্রী পরিষদ শাসিত সরকারে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে। তারপরে যদি দেখি এ রাষ্ট্রে সরকার প্রধানকে কেন্দ্র করে যাবতীয় কার্যাবলী আবর্তিত হয় সংসদীয় সরকার বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার। তাহলে হচ্ছে ক রাষ্ট্র হচ্ছে সংসদীয় সরকার বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার। তারপরে যদি দেখি অন্যদিকে খ রাষ্ট্রে শাসন বিভাগ তার কাজের জন্য আইন সভার নিকট বা আইন বিভাগের নিকট দায়ী থাকে না এবং রাষ্ট্রপ্রধান সর্বময় ক্ষমতার অধিকারী। ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে উদাহরণ সেটা আমরা দেখে এসেছি। তার মানে খ হচ্ছে আমাদের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, এবং সেই জিনিসটা সম্পর্কে আমাদেরকে এখানে জানতে চাওয়া হয়েছে। ওই যে আগের মতো যেভাবে আমরা ব্যাখ্যা করেছি সেইভাবে আমরা ব্যাখ্যা করব। প্রথমে আমরা দিব যে উদ্দীপকে মূলত আমরা খ রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা দেখতে পাই। তারপরে এখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার যে সংজ্ঞা, এই সংজ্ঞাটা কিন্তু আমরা দিব। এই যে সংজ্ঞা, এই সংজ্ঞাটা কিন্তু আমরা দিব। ঠিক আছে, সংজ্ঞা আমাদেরকে দিতে হবে, তাহলে কিন্তু মোটামুটি অন্য সবার থেকে কিন্তু খাতাটা আলাদা হবে। তারপরে দেখো এখানে আমাদের ব্যাখ্যা করতে বলেছে যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা নিয়ে ব্যাখ্যা করো। তো এই জায়গাতে আমরা কি করেছি জানো, এখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা নিয়ে কয়েকটা বৈশিষ্ট্য দিয়েছি বা পয়েন্ট দিয়েছি। এই পয়েন্টগুলো যদি দিতে পারো, এইভাবে যদি খাতাটা সাজানো থাকে, এবং অবশ্যই এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো কিন্তু নীল কালি দিয়ে দিতে হবে। কি দিয়ে দিতে হবে? নীল কালি দিয়ে দিতে হবে। নীল বা সবুজ যে কোনো ভিন্ন রঙের কালি দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খাতায় একটা সৌন্দর্য থাকবে। তো আমরা এখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য দিয়েছি যে রাষ্ট্রপতি হচ্ছেন প্রধান নির্বাহী ক্ষমতার অধিকারী। আমরা এই জিনিসগুলো ব্যাখ্যা করেছি অলরেডি। ক্ষমতার পৃথকীকরণ নীতি কঠোরভাবে অনুসরণ করা হয়, অর্থাৎ আমরা যে ক্ষমতার স্বাতন্ত্র্যীকরণ নীতি দেখিয়ে এসেছি, প্রত্যেকটা বিভাগের মতো কাজ করবে, সেই জিনিসটা কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় খুবই কঠোরভাবে পালন করা হয়। তারপরে দিয়েছি মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতির অধীন থাকে। এখানে যে মন্ত্রী পরিষদ থাকে সেটা মূলত রাষ্ট্রপতির অধীনে রাষ্ট্রপতির হয়ে কাজ করে থাকে। ঠিক আছে, রাষ্ট্রপতির অধীনে কাজ করে থাকে। এই যে মন্ত্রী পরিষদ থাকে সেই মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায়। তারপরে নির্দিষ্ট মেয়াদে স্থিতিশীলতা বজায় থাকে। এই জিনিসটা আমরা ব্যাখ্যা করেছি যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা সচরাচর কিন্তু গণ অভ্যুত্থানের কারণে বা মিলিটারি ইনফ্লুয়েন্সের কারণে কিন্তু তাদের পতন হয় না। তো এই জিনিসটা যদি 3-4 স্টেপে এইভাবে দিতে পারো তাহলে কিন্তু আশা করি 3-এ 3 মার্ক থাকবে। ঠিক আছে, 3-এ 3 মার্ক থাকবে। তারপর যদি ঘ নঙে আমরা যাই, তুমি কি মনে করো উদ্দীপকের ক উল্লিখিত রাষ্ট্রের সরকার ব্যবস্থা উত্তম? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। দেখো এখানে ক রাষ্ট্রের যে সরকার কাঠামো সেটা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার। ঠিক আছে, মন্ত্রী পরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার। এখন তুমি তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিবা যে তোমার কাছে আসলে কোনটা ভালো লাগে। তোমার কাছে কি সংসদীয় সরকার ভালো লাগে নাকি রাষ্ট্রপতি শাসিত সরকার ভালো লাগে? তুমি যেই কোনো দিকে যেতে পারো। তুমি রাষ্ট্রপতি শাসিত সরকার যদি ভালো লাগে তাহলে তোমার কি করতে হবে, সংসদীয় সরকারের যে ভুলগুলো আছে সেগুলো তুলে ধরতে হবে এবং তোমাকে ব্যাখ্যা করতে হবে যে এই কারণে মূলত আমার কাছে সংসদীয় সরকারের ভালো লাগে না, আমার কাছে রাষ্ট্রপতি শাসিত সরকার ভালো লাগে। এবং তোমার কাছে যদি সংসদীয় সরকার ভালো লাগে তাহলে ঠিক উল্টোটা করতে হবে, অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার ভুল ধরতে হবে। আমরা যদি একটু দেখি কিভাবে লিখবা বিষয়টা। হ্যাঁ, ক রাষ্ট্রের সরকার ব্যবস্থা তথা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থাই হচ্ছে উত্তম। আমি এখানে দিয়েছি যে আমার কাছে মূলত সংসদীয় সরকারটা ভালো লাগে। ঠিক আছে, তো এখানে আমরা মূলত একটু ব্যাখ্যা করেছি যে সংসদীয় সরকারটা আসলে কি। সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন নামমাত্র রাষ্ট্রপ্রধান, এখানে সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। আর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। অর্থাৎ এই যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাটা কি এবং সংসদীয় সরকার কি সেটার জন্য একটু বিস্তারিত ব্যাখ্যা এই জায়গায় আমরা দিয়েছি। এবং এই যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি হচ্ছেন একই সাথে সরকার এবং রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি শাসিত সরকারের তুলনায় সংসদীয় সরকার ব্যবস্থা
বেশি দায়িত্বশীল। সংসদীয় সরকারে আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যরা মন্ত্রিসভা গঠন করেন বলে আইনসভা ও শাসন বিভাগের মধ্যে বিরোধের আশঙ্কা খুবই কম। অন্যদিকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রীরা আইনসভার সদস্য না হওয়ায় আইনসভা এবং শাসন বিভাগের মধ্যে বিরোধের যথেষ্ট আশঙ্কা থাকে। দেখো এখানে আমরা এই যে সংসদীয় সরকার থাকে সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে আইনসভার যারা সদস্য, যাদেরকে আমরা নির্বাচিত করি, তারা কিন্তু একই সাথে মন্ত্রী হন। ঠিক আছে, তার মানে হচ্ছেন তারা শাসন বিভাগেরও সদস্য। তো যার কারণে তারা মূলত সেই আইনগুলোই বাস্তবায়ন করেন যেগুলো তাদের জন্য দরকার। তো যার কারণে কিন্তু একই রকমের সদস্য হওয়ায় এক রকমের কিন্তু সুবিধা পাওয়া যায়। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় দেখো যে আইন বিভাগের সদস্য অন্য মানুষরা হয়, শাসন বিভাগের অর্থাৎ মন্ত্রীরা হয় অন্যজন। যার কারণে কিন্তু ধরো আইন বিভাগ চাইলো যে সে ওই আইন বাস্তবায়ন করবে না, তার উপর কিন্তু একটা জোর থাকে না, প্রভাব থাকে না, যার কারণে কিন্তু এই দিকে কাজের ক্ষেত্রে একটু বিশৃঙ্খলা দেখা দিতে পারে। এই জিনিসটাই মূলত আমি যুক্তি হিসেবে দিয়েছি। ঠিক আছে, তো তারপরে এখানে আমি পয়েন্ট আকারে নিয়ে এসেছি, 3-4টা পয়েন্ট দিবা, তাহলে কিন্তু মোটামুটি ভালো মার্ক পাওয়া যাবে। তো কি পয়েন্ট দিয়েছি দেখো, একটু বোঝার চেষ্টা করো। সংসদীয় সরকার কেন রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে ভালো তা নিচে উল্লেখ করা হলো। প্রথমত, আইনসভার কাছে জবাবদিহিতা থাকা। আমরা দেখি যে এখানে কি হয়, যারা মন্ত্রী থাকে তারা মূলত আইনসভার নিকট জবাবদিহি থাকে। যাদেরকে আমরা নির্বাচিত করি 350 জন, তাদের কাছে কিন্তু যে সকল মন্ত্রীরা আমাদের থাকে তারা কিন্তু জবাবদিহি করে। প্রশ্ন সেশন হয়, ডিবেট হয়, কোনো একটা উন্নয়নমূলক কাজ হলে সেখানের প্রজ অ্যান্ড কনস অর্থাৎ সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা হয়। তো যার কারণে কিন্তু আইনসভার কাছে শাসন বিভাগের জবাবদিহিতা থাকে, সেই জিনিসটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। তারপরে আমরা দেখি স্বৈরতন্ত্রের সম্ভাবনা কম থাকে। ঠিক আছে, স্বৈরতন্ত্রের সম্ভাবনা কম থাকে। তুমি বলবা যে ভাই এটা তো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, আপনি বলছিলেন যে এখানে সাধারণত যে স্থিতিশীলতা দেখা দেয়। তো এটা কিভাবে, আমি জাস্ট আমার পক্ষে আমি মতামত দিচ্ছি। সোশ্যাল সায়েন্সের বা সামাজিক বিজ্ঞানের একটা বিষয় হচ্ছে তুমি তোমার মতামত যেইভাবে মন চায় সেভাবে দিতে পারো, তোমাকে জাস্ট যুক্তি উপস্থাপন করতে হবে। তো আমি এখানে বলেছি যে এখানে স্বৈরতন্ত্রের সম্ভাবনা কম। বিষয়টা কিভাবে দেখো, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় অধিকাংশ ক্ষমতা একজন রাষ্ট্রপতির কাছে ন্যস্ত থাকে, কিন্তু মন্ত্রিপরিষদ সরকারের ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের মধ্যে ভাগ হয়ে যায় এবং সংসদ তাদের নিয়ন্ত্রণ করে থাকে। তাই একক ব্যক্তির স্বৈরাচার প্রতিষ্ঠার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। আমি আমার যুক্তি দিয়েছি। ঠিক আছে, তারপরে যাই, শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সমন্বয় বজায় থাকে। এখানে দেখেছি যে শাসন বিভাগে যারা মন্ত্রী হয় তারা কিন্তু একই সাথে আইন বিভাগের সদস্য, যার কারণে কিন্তু একটা সামঞ্জস্য বজায় থাকে। অযোগ্য সরকারকে সহজে অপসারণ করা যায়। আমরা যদি দেখি যে যদি কোনো অযোগ্য সরকার থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে সংসদে ভোটাভুটি করে তাদেরকে সরকারকে মূলত আমরা ফেলে দিতে পারি। ঠিক আছে, এটা কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থায় দেখা যায়। যদি সরকার জনগণের আস্থা হারায় বা সঠিকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তাহলে সংসদ অনাস্থা প্রস্তাবের মাধ্যমে সরকারকে অপসারণ করতে পারে। এর ফলে অযোগ্য সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না এবং গণতান্ত্রিক নিয়ন্ত্রণ বজায় থাকে। তারপরে আছে জনগণের প্রতিনিধিত্ব বেশি নিশ্চিত হয়। মন্ত্রিপরিষদের সদস্যরা সাধারণত জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হন, তাই সরকারের নীতি ও সিদ্ধান্তে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বেশি দেখা যায় এবং এতে কিন্তু জনগণের অংশগ্রহণ এবং গণতান্ত্রিক চেতনা আরও বৃদ্ধি পায়। তো এইভাবে যদি পয়েন্ট করে লিখতে পারো, ঘতে চেষ্টা করবা যে যেভাবেই হোক পয়েন্ট নিয়ে আসার জন্য, যেইভাবেই হোক। ঠিক আছে, পয়েন্ট নিয়ে আসলে মোটামুটি মার্ক ভালো পাবা। এভাবে কিন্তু লিখতেও কম সময় লাগে, আবার মার্কও ভালো পাওয়া যায়। কিন্তু ওইভাবে যদি তুমি বিস্তারিত টেনে প্যারা করে 4টা প্যারা দিলা ঘনঙে, তাহলে কিন্তু টাফ আসলে, মানে খাতা ভরা বা লেখা কিন্তু খুবই টাফ সেই সময়ে। তো এইভাবে যদি পয়েন্ট করে লিখতে পারো তোমার জন্য সুবিধা। বেশি মার্কটা মোটামুটি যারা পরিণতিতে এইভাবে লেখে তারাই পায়। এখন আমরা গণতন্ত্র নিয়ে একটু পড়াশোনা করি। চলো, গণতন্ত্র বিষয়টা কি। গণতন্ত্রের ইংরাজি প্রতিশব্দ হচ্ছে ডেমোক্রেসি এবং এই ডেমোক্রেসি শব্দটা গ্রিক শব্দ ডেমোস এবং ক্রাটোস বা ক্রাটিয়া থেকে এসেছে। ডেমোস শব্দের অর্থ হচ্ছে জনগণ এবং ক্রাটোস বা ক্রাটিয়া শব্দের অর্থ হচ্ছে শাসন ক্ষমতা। সুতরাং ডেমোক্রেসি মানে কি, তাহলে ডেমোক্রেসি মানে হচ্ছে জনগণের শাসন ক্ষমতা। ডেমোক্রেসি মানে হচ্ছে জনগণের শাসন ক্ষমতা। এইদিকে কয়েকটা প্রামাণ্য সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞাগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে। বিশেষ করে এখানে হেরোডোটাসের যে সংজ্ঞা সেটা দেখতে হবে। গণতন্ত্র হচ্ছে এমন এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা আইনত কোনো শ্রেণী বা শ্রেণীসমূহের উপর ন্যস্ত না থেকে সমাজের সকল সদস্যের উপর ন্যস্ত থাকে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে গণতন্ত্র হচ্ছে এমন শাসন ব্যবস্থা যেখানে মূলত জনগণের যে সরকার সেই সরকার ক্ষমতায় থাকে এবং মোটামুটি বলা যায় যে জনগণই আসলে ক্ষমতায় থাকে, কোনো একক ব্যক্তি এখানে ক্ষমতায় থাকে না। বার্কারের মতে গণতন্ত্র হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত সরকার। এই সংজ্ঞাটাও গুরুত্বপূর্ণ। তারপরে যাই, আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বা বিখ্যাত সংজ্ঞা দিয়েছেন। ডেমোক্রেসি
ডেমোক্রেসি কি বলেছেন, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, ঠিক আছে। গণতন্ত্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য জনগণের দ্বারা পরিচালিত জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা, এবং তার সংজ্ঞাটা গণতন্ত্র নিয়ে সবচেয়ে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ সংজ্ঞা। এবং আধুনিক গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। আমরা দেখি যে গণতন্ত্র হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, দ্বিতীয় হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্রে আমরা দেখতে পাই যেটা ছিল গ্রিসের যে এথেন্সে ছিল, বা সেখানে কি হতো, সেখানে মূলত সেই নগর রাষ্ট্রগুলোতে আমরা দেখতে পেতাম যে সমাজের সকল সদস্য কিন্তু রাষ্ট্রীয় পরিচালনা কার্যে অংশগ্রহণ করত। কিন্তু এখন কি আমাদের এত বড় রাষ্ট্রের পক্ষে, যেখানে 20 কোটি মানুষ, সবাই কি রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করতে পারবে না। তো এখন আমরা কি করি, আমরা মূলত প্রতিনিধি নির্বাচন করি। আমাদের একটা জায়গা থেকে আমরা একটা রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি নির্বাচন করি, এবং এর মাধ্যমে কিন্তু নির্বাচন কার্যটা পরিচালিত হয়। এবং বর্তমান গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বা পরোক্ষ গণতন্ত্র। পরোক্ষ গণতন্ত্র বর্তমান গণতন্ত্র হচ্ছে তাই পরোক্ষ গণতন্ত্র, প্রত্যক্ষ গণতন্ত্র না। কোনো সময় প্রশ্ন আসে গণতন্ত্র কত প্রকার, গণতন্ত্র দুই প্রকার। গণতন্ত্রের বৈশিষ্ট্যটা কি? গণতন্ত্রে আমরা জনগণের সম্মতি দেখতে পাই, এখানে অনেকগুলো দল থাকে, বহু দল ব্যবস্থা লক্ষ্য করা যায়, স্বাধীন বিচার ব্যবস্থা দেখা যায়, আইনের শাসন দেখা যায়, এবং সংবাদপত্রেরও কিন্তু স্বাধীনতা দেখা যায়। আইনের শাসন কি, অনেক সময় একটা প্রশ্ন আসে। আইনের শাসন হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু আইনের চোখে সমান এবং একই রকমের আইনি সুবিধা পাবে, এটা হচ্ছে আইনের শাসন। আচ্ছা, গণতন্ত্রের গুণগুলো কি বা সুবিধাগুলো কি এবং দোষগুলো কি, এগুলো থেকে আমাদের জানতে হবে, এগুলো থেকে প্রশ্ন থাকে। গণতন্ত্রের গুণ বা সুবিধা হচ্ছে রাষ্ট্র পরিচালনায় সকলের অংশগ্রহণ। এই জায়গাতে আমরা দেখতে পাই যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল থাকে, তো আমরা বিভিন্ন মতাদর্শের যারা মানুষ আছি তারা কি করতে পারি, তার পছন্দের রাজনৈতিক দলকে মূলত ভোট দিতে পারি। এবং এই জায়গায় দেখা যায় যে রাষ্ট্রীয় পরিচালনায় কিন্তু পরোক্ষভাবে আসলে সকলের মতামতটাই কিন্তু প্রদর্শিত হয়, বা সকলের মতামতটাই কিন্তু ফুটে ওঠে। এবং এই জন্য আমরা দেখতে পাই এখানে রাষ্ট্র পরিচালনায় সকলের অংশগ্রহণ। তারপরে আছে এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। আইনের শাসন বলতে এখানে চেষ্টা করা হয় যে যাতে বিচার বিভাগ সেটা স্বাধীন থাকে, এবং সকলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে যাতে একই রকম আইনি সুবিধা পায় সেটা নিশ্চিত করা হয়। জবাবদিহিতা এবং দায়িত্বশীলতা এখানে থাকে। দেখা যায় যে সংসদীয় সরকার হোক বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার হোক, যেটাকে আবার রাষ্ট্রপতি শাসিত সরকার হোক, সেখানে আমরা দেখতে পাই যে সরকারে যেই থাকে তার একটাই লক্ষ্য থাকে, যদি আমি ভালো কাজ করতে না পারি তাহলে 5 বছর পরে আমাকে কিন্তু সরিয়ে দেওয়া হবে। এবং এই কারণে তারা মূলত দায়িত্বশীলতার সাথে মূলত কাজ করে, এবং যেই কাজগুলো তারা করছে সেই জন্য কিন্তু তারা জবাবদিহিতাও করে। তারপরে দেখতে পাই রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। এখানে যেহেতু অনেকগুলা রাজনৈতিক দল থাকে, ধরো একটা দল ক্ষমতায় আছে, অন্য রাজনৈতিক দল সে কি করবে, সে দেখা যাবে যে ওই অপর রাজনৈতিক দলের যেটা ক্ষমতায় আছে তাদের যে ভুলগুলো আছে সেই ভুলগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা করবে। এবং এই কারণে কিন্তু আমরা দেখতে পাই এখানে কিন্তু জনগণের যে রাজনৈতিক সচেতনতা, সেই রাজনৈতিক সচেতনতা কিন্তু বৃদ্ধি পায়। জনগণ বিভিন্ন জিনিস নিয়ে প্রশ্ন করা শিখে, কোন জায়গায় ভুল, কোন জায়গায় ভালো হচ্ছে, সেই জিনিসগুলো জানে সরকারের। তো এই জন্য কিন্তু আমরা দেখতে পাই রাজনৈতিক সচেতনতা কিন্তু বৃদ্ধি পাওয়া যায়। ক্ষমতার অপব্যবহার রোধ, যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল থাকে, একজন আরেকজনের সমালোচনা করে, আবার 5 বছর পরে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার একটা ভয় থাকে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু মূলত এখানে দেখতে পাই যে ক্ষমতার কিন্তু অপব্যবহার রোধ করা হয়, অর্থাৎ একটা মাইন্ডসেট থাকে যে 5 বছর পরে আমাকে জনগণের কাছে যেতে হবে, তো ক্ষমতার অপব্যবহার করা যাবে না। গণতন্ত্রের দোষগুলো কি, এখানে যেহেতু 5 বছর পর পর আমাদের একটা সিস্টেম, কোনো দেশে 5 বছর, কোনো দেশে 4 বছর, তো একটা স্থিতিশীলতা কিন্তু দেখা যায় না। বা তুমি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিলা যেটা হচ্ছে 10-15 বছর লাগবে কার্যকর করার জন্য, সেটা কিন্তু এক সরকার এসেছে সে এটা নিল, সে পরবর্তী সরকার যদি আসে সে সেটাকে হচ্ছে কি করে দিবে, বাতিল করে দিবে। কারণ কি, সেটা বাস্তবায়ন করলে ওই আগের সরকারের নাম হবে, এই কারণে। তো যার কারণে দেখা যায় যে এখানে মূলত দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিন্তু দেখা যায় না, প্রায় অসম্ভব। দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম নয়। অনেকগুলো রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে বা পার্লামেন্টে থাকে বা আইনসভায় থাকে, তাদের এক একজনের এক এক মতামত, তো জাতীয় ক্রাইসিসের সময় কিন্তু দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় না, কারণ হিউম্যান নেচার হচ্ছে মানে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দেওয়ার চেষ্টা করে। তো যার কারণে আসল সমাধানটা কি সেটা কিন্তু বোঝা যায় না অনেক সময়। দল প্রথার কুফল কিন্তু এই জায়গায় লক্ষ্য করা যায়। দেখা যায় যে এখানে কি হয়, বাংলাদেশের ক্ষেত্রে বা ভারতের ক্ষেত্রে এটা আমরা দেখতে পারি, বাংলাদেশের ক্ষেত্রে অনেক বেশি দেখা যায়। এখানে এক দল আর রাজনৈতিক দলের
ভুল ধরার উদ্দেশ্যে বা তাকে শুদ্ধে দেওয়ার উদ্দেশ্যে সমালোচনা করে না। এখানে কোনো ভালো জিনিস পেলেও সেটাকে কিভাবে সমাধান, মানে সেটার ভিতরে কিভাবে ভুল ধরা যায় সেই জিনিসটাই থাকে রাজনৈতিক দলের মূল লক্ষ্য। বাংলাদেশের ক্ষেত্রে এটা আমরা দেখি, কোনো একটা সরকার ভালো কাজ করলেও সেটার কিন্তু সমালোচনা আমাদেরকে করতে হবে বিরোধী দল হিসেবে, নাইলে আমরা ক্ষমতায় যেতে পারবো না। সেটা থেকে আমাদেরকে ভালো জিনিস থেকে খারাপ জিনিস নিয়ে এসে সমালোচনা করে। তো এই জায়গায় আমরা কিন্তু দল প্রথার কুফল দেখতে পাই, অর্থাৎ এক রাজনৈতিক দলের সাথে আরেক রাজনৈতিক দলের খুব ভালো সম্পর্ক থাকে না এবং এক দল আরেক দলের পিছনে লেগে থাকে। তারপরে যদি আমরা 3 নাম্বার সৃজনশীলটা দেখি, এখানে মূলত গণতন্ত্র থেকে প্রশ্ন এসেছে। আর একনায়কতন্ত্র নিয়ে যদি একটু বলি, একনায়কতন্ত্র মানে হচ্ছে এক দলের শাসন হতে পারে বা এক ব্যক্তির শাসন, ঠিক আছে। এক ব্যক্তি সারা জীবন হচ্ছে ক্ষমতায় টিকে থাকবে বা ক্ষমতা মূলত কি করবে, ক্ষমতা আঁকড়ে ধরে রাখবে, সেটা হচ্ছে একনায়কতন্ত্র। সেটা থেকেও কিন্তু হালকা পাতলা প্রশ্ন আসতে পারে। তারপরে যদি যাই, আমরা যদি দেখি শাসন বিভাগ কি, আমরা দেখেছিলাম আইন বিভাগের কাজ মাঠ পর্যায়ে যারা বাস্তবায়ন করে সেটাই হচ্ছে মূলত শাসন বিভাগ। তো এই জিনিসটাই তুমি হচ্ছে লিখবা, সরকারের যে বিভাগ আইনসভা কর্তৃক প্রণীত আইন অনুযায়ী দেশ পরিচালনা করে এবং সরকারি নীতি নির্ধারণ ও বাস্তবায়ন করে, সেটি হচ্ছে মূলত শাসন বিভাগ। তারপরে আছে আমাদের প্রজাতন্ত্র বলতে কি বুঝো। প্রজাতন্ত্র বলতে কি বুঝো? প্রজাতন্ত্র কি? প্রজাতন্ত্র হচ্ছে যে সকল, আমরা পড়ে আসছি কিন্তু অলরেডি, প্রজাতন্ত্র কি? প্রজাতন্ত্র হচ্ছে যে সকল দেশের রাষ্ট্রপ্রধান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন, সেটাই হচ্ছে প্রজাতন্ত্র। রাষ্ট্রপ্রধান কি হবেন? হয় প্রত্যক্ষভাবে অর্থাৎ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবেন, না হলে সে পরোক্ষভাবে নির্বাচিত হবে, সেটাই হচ্ছে প্রজাতন্ত্র, ঠিক আছে। রাষ্ট্রপ্রধান অর্থাৎ বাংলাদেশের তো রাষ্ট্রপতি কি হবে? হয় প্রত্যক্ষভাবে জনগণের ভোটে নির্বাচিত হবে, না হলে পরোক্ষভাবে নির্বাচিত হবে, এটাই হচ্ছে মূলত প্রজাতন্ত্র। এবং এই প্রজাতন্ত্র নিয়ে তোমাকে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। আমরা যদি একটু দেখি, প্রথমে আগের মতোই আমরা এক বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রজাতন্ত্র বলতে আমরা কি বুঝি? যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন তাকে প্রজাতন্ত্র বা প্রজাতান্ত্রিক শাসন বলা হয়। প্রজাতান্ত্রিক সরকার গণতান্ত্রিক সরকারেরই একটি বিশেষ রূপ। অধিকাংশ দেশে প্রজাতান্ত্রিক সরকার কাঠামোর প্রধানকে প্রেসিডেন্ট নামে আখ্যায়িত করা হয়। যদি প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রধানের পাশাপাশি সরকারেরও প্রধান হন তবে তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার কাঠামো বলা হয়। এটা আমরা বলেছিলাম, যদি রাষ্ট্রপতি কি হন, রাষ্ট্রপতি যদি রাষ্ট্রের প্রধানের পাশাপাশি তিনি সরকারেরও প্রধান হন, তখন সেই প্রজাতান্ত্রিক সরকারকে আমরা বলি আবার রাষ্ট্রপতি শাসিত সরকার। তারপরে যদি যাই, প্রজাতান্ত্রিক সরকার কাঠামোর অপর একটি দিক হলো সংসদীয় প্রজাতন্ত্র। মানে এই প্রজাতন্ত্র হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সংসদীয় প্রজাতন্ত্র আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র। এ ধরনের সরকার কাঠামোতে প্রধানমন্ত্রী সরকার প্রধান এবং সংসদের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন, প্রেসিডেন্ট নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এই প্রজাতন্ত্র মূলত হচ্ছে দুই প্রকার, একটা সংসদীয় প্রজাতন্ত্র আর একটা হচ্ছে মূলত রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র। সংসদীয় প্রজাতন্ত্রে কি হন? প্রধানমন্ত্রী হন সরকার প্রধান, কিন্তু রাষ্ট্রপ্রধান হন রাষ্ট্রপতি, আমাদের মতো। আর মূলত আমরা দেখতে পাই যেটা রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র হতে পারে সেটাই মূলত রাষ্ট্রপতি একই ধারে তিনি সরকার প্রধান এবং রাষ্ট্রের প্রধান। তারপর যদি আমরা গণঙে যাই, গণঙে কি জানতে চাওয়া হয়েছে? উদ্দীপকে ক রাষ্ট্রে বিদ্যমান সরকার ব্যবস্থার বর্ণনা দাও। দেখি আমরা ক রাষ্ট্রে কি আছে। ক রাষ্ট্রে জনগণের প্রতিনিধিরা শাসন ক্ষমতা পরিচালনা করে, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের কাছে দায়বদ্ধ থাকে। ক রাষ্ট্রে জনগণের প্রতিনিধিরা শাসন ক্ষমতা পরিচালনা করে এবং তারা কি হয়, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের কাছে দায়বদ্ধ থাকে। প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতি 5 বছর পর পর সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জনগণ তাদের পছন্দ অনুযায়ী সরকার বাছাই ও পরিবর্তন করে থাকে। তাহলে ক রাষ্ট্রে বিদ্যমান সরকার ব্যবস্থার মূলত গণতন্ত্র বিদ্যমান। এই জায়গায় কি? এই জায়গায় মূলত গণতন্ত্র বিদ্যমান। তো এই গণতন্ত্র নিয়েই মূলত আমরা বিস্তারিত ব্যাখ্যাটা দিব। উদ্দীপকে ক রাষ্ট্রে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। তারপরে আমরা বলেছি যে এখানে একটা সংজ্ঞা দিও, ঠিক আছে, সংজ্ঞা দিলে খুব ভালো হয়। এই জায়গায় যদি একটা সংজ্ঞা দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। এবং এখানে আমি সংজ্ঞাটা দিয়েছি কিন্তু একটু হাইলাইট করতে মনে নাই, ঠিক আছে। তো এখানে দেখো সংজ্ঞা দিয়েছে, গণতন্ত্র বলতে এমন এক শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ, সরকার গঠন ও তা পরিচালনা করতে পারে এবং এখান থেকে তার পরবর্তী স্টেপগুলো থেকে আসবে। আধুনিক গণতন্ত্র এটি হচ্ছে মূলত প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক সরকার গঠিত হয় জনগণের সম্মতিক্রমে, জনসমর্থন হারালে নির্বাচিত সরকারকে পরাজিত হতে হয়। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী বার্কারের মতে গণতন্ত্র হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত সরকার। আলাপ আলোচনার মাধ্যমে সরকার পরিচালিত হয় বলে এরূপ সরকার জনগণের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সকল বিষয়ে উন্নতি সাধনে সক্ষম হয়। এবং আরও জিনিস মূলত আমরা ব্যাখ্যা করেছি গণতন্ত্র নিয়ে, ঠিক আছে, গণতান্ত্রিক সরকার নিয়ে।
তো এইভাবে যদি তুমি মোটামুটি লিখতে পারো তাহলে কিন্তু মোটামুটি মার্ক থাকবে, ঠিক আছে। এবং শেষে কিন্তু এই উদ্দীপকটাও অ্যাড করিও, যে উদ্দীপকে এই জিনিসটা বলা হয়েছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে গণতান্ত্রিক সরকার। উদ্দীপকের জিনিসটা যদি তুমি অ্যাড করো তাহলে কিন্তু 3টা প্যারা হয়ে যাবে, ঠিক আছে। উদ্দীপকের জিনিসটা যদি তুমি এইখানে অ্যাড করো তাহলে কিন্তু 3টা প্যারা মোটামুটি হয়ে যাবে। 3টা প্যারায় যদি তুমি লিখতে পারো তাহলে কিন্তু এখানে 3-এর ভেতরে তোমাকে যদি হ্যান্ডরাইটিং খারাপও হয়, 3-এর ভেতরে 3 না দিলেও কিন্তু 2 দিতে স্যার বাধ্য থাকবে। যদি এইভাবে দেখে যে গণতান্ত্রিক সরকার, তুমি প্রথম বাক্যে এইভাবে জ্ঞানমূলক দিয়েছো, তারপর গণতন্ত্র বলতে আসলে কি বুঝো, এখানে গণতন্ত্র এটা হচ্ছে যে কোনো অন্য কালে দিয়ে হাইলাইট করবা, ঠিক আছে। তো এই গণতন্ত্র বলতে একটা সংজ্ঞা দিয়েছো, তারপর গণতন্ত্র বলতে আসলে তুমি কি বোঝো সেই জিনিসটা একটু বিস্তারিত বলেছো, তারপরে উদ্দীপকের সাথে কানেক্ট করেছো। এইভাবে লিখলে কিন্তু মোটামুটি ভালো মার্ক থাকবে। তারপরে আমরা যদি ঘ নঙে যাই, উদ্দীপকে বর্ণিত ক রাষ্ট্রের সরকার ব্যবস্থা জনপ্রিয় হলেও ত্রুটিমুক্ত নয়, উক্তিটি বিশ্লেষণ করো। এই যে গণতন্ত্র আমরা মানি যে গণতন্ত্র জনপ্রিয়, কিন্তু গণতন্ত্র কিন্তু ত্রুটিমুক্ত না। এখানে কিন্তু নানান ত্রুটি আমরা দেখতে পাই, সেই ত্রুটিগুলো তুমি উল্লেখ করবা পয়েন্ট আকারে, ঠিক আছে। ত্রুটিগুলো তুমি উল্লেখ করবা কিভাবে, পয়েন্ট আকারে উল্লেখ করবা, তাহলে কিন্তু ভালো মার্ক থাকবে। তো আমরা যদি একটু দেখি, উদ্দীপকে বর্ণিত ক রাষ্ট্রের সরকার ব্যবস্থা অর্থাৎ গণতান্ত্রিক সরকার ব্যবস্থা জনপ্রিয় হলেও ত্রুটিমুক্ত নয়, উক্তিটি হচ্ছে যথার্থ। কেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনপ্রিয় হলেও ত্রুটিমুক্ত নয়, নিচে তা উল্লেখ করা হলো। এই যে পয়েন্ট আকারে, তারপর আমরা কি করেছি, পয়েন্ট আকারে আমরা জিনিসগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছি, ঠিক আছে। তো প্রথমে আমি হচ্ছে গিয়ে কি করেছি, প্রথম পয়েন্ট দিয়েছি সংখ্যাগরিষ্ঠের শাসনে সংখ্যালঘুর স্বার্থ উপেক্ষিত হতে পারে। এই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আমরা ভারতের ক্ষেত্রে দেখতে পারি, ঠিক আছে। কি হয়, দেখা যায় যে মূলত দেখা যায় যে তারা মূলত একটা মানে বিজেপি কি করেন, একটা মানে হিন্দুত্ববাদী একটু রাজনীতি করে, অর্থাৎ মানে হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদী কিন্তু এক না। তারা দেখা যায় যে মানে হিন্দুদের মধ্যে মুসলমানদের মধ্যে একরকম বিভেদ সৃষ্টি করে, হিন্দুদেরকে একটু উস্কিয়ে দিয়ে সেখানে কিন্তু তারা মূলত কি করে, মুসলিমদের স্বার্থ উপেক্ষিত করার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে। এবং এটা বিভিন্ন দেশে আমরা দেখতে পাই। আমেরিকাতে যদি যাও তুমি দেখবে যে আমেরিকাতে মানে এই জিনিসটা কিভাবে হয়, আমেরিকাতে মূলত যারা মাইগ্রেন্টস যারা থাকে, অর্থাৎ অভিবাসী যারা থাকে, যারা বিভিন্ন দেশ থেকে আমেরিকা যায়, তাদেরকে কটাক্ষ করে। নির্বাচনের আগে দেখবে যে তাদেরকে কটাক্ষ করে, যাতে সাদা মানুষটা কি করে, তাদেরকে ভোট দেয়, ঠিক আছে। হোয়াইট যারা আছে তারা তো এই জিনিসগুলোই পছন্দ করে, মাইগ্রেন্টদেরকে তারা পছন্দ করে না। বাংলাদেশি, ইন্ডিয়ান বা অন্যান্য যে সকল মাইগ্রেন্ট আছে তাদেরকে পছন্দ করে না। তো যারা দেখা যায় যে কি, বিশেষ করে রিপাবলিকান পার্টি যেহেতু একটু কনজারভেটিভ টাইপের, তারা এই জিনিসগুলো নির্বাচনের আগে করে যে আমরা যদি নির্বাচিত হই কোনো মাইগ্রেন্ট থাকবে না, ঠিক আছে। এই টাইপের কথাবার্তা বলে কি করে, মূলত ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। তো এই জিনিসটা আমরা দেখতে পাই যে সংখ্যাগরিষ্ঠের শাসনে কি হয়, মূলত সংখ্যালঘুর যে স্বার্থ এটা মূলত উপেক্ষিত হতে পারে। তারপরে অযোগ্য নেতৃত্ব নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটারদের সিদ্ধান্ত অনেক সময় আবেগ, প্রচারণা, জনপ্রিয়তা বা ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়। ফলে প্রকৃত যোগ্যতার পরিবর্তে জনপ্রিয় বা শক্তিশালী প্রচার থাকা ব্যক্তি নির্বাচিত হতে পারে। এতে রাষ্ট্র পরিচালনায় দক্ষতার অভাব দেখা দেয়। তারপরে যদি দেখি, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটে, যেটা আমরা অলরেডি বলেছি, বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দেয়, যার কারণে কিন্তু এই যে মতামতের যে একত্রীকরণ বা একটা মতামতকে গ্রহণ করা, সেটা কিন্তু আর গণতন্ত্রে হয়ে ওঠে না। দলীয় রাজনীতি এবং বিভাজন বৃদ্ধি পায়, দুর্নীতি, অর্থ প্রভাবের ঝুঁকি থাকে। নির্বাচনে জয়ী হওয়ার জন্য অনেক সময় প্রার্থীরা অতিরিক্ত অর্থ ব্যয়, প্রভাব খাটানো এবং অসৎ উপায় ব্যবহার করে, এতে দুর্নীতি বৃদ্ধি পায় এবং যোগ্য ও সৎ প্রার্থীরা কিন্তু পিছিয়ে পড়ে। এর প্রভাব পরবর্তীতে শাসন ব্যবস্থায় পড়তে পারে। কারণ কি, সে 2 কোটি টাকা খরচ করে নির্বাচনে এমপি হয়েছে, তাকে তো এই 2 কোটি টাকা উঠাতে হবে, ঠিক না, নাহলে তো সে মানে লস হলো তার বিজনেসে। তো এই জিনিসটা কিন্তু আমরা গণতন্ত্রে দেখতে পারি। তো আমরা এই জিনিসগুলো দেখলাম যে কিভাবে জিনিসগুলো লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের পরীক্ষায় খাতায় মূলত কিভাবে জিনিসগুলো ফুটিয়ে তুলতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে পরীক্ষার খাতায় তোমাদেরকে ফুটিয়ে তুলতে হবে। তারপরে যাই এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার। এককেন্দ্রিক সরকার বলতে এমন এক ধরনের সরকারকে বোঝায় যেখানে সংবিধানের মাধ্যমে রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের নিকট ন্যস্ত থাকে। যেমন বাংলাদেশে আমরা দেখতে পাই, বাংলাদেশে মূলত এক কেন্দ্রিক সরকার, একটা কেন্দ্র থাকে, সেটাই মূলত কি করে, সেটাই মূলত সকল কাজগুলো পরিচালনা করে থাকে, ঠিক আছে। আমরা দেখতে পাই কি 350 জন নির্বাচিত হয়, তারাই মূলত কি করে থাকে, তারাই মূলত এই যে একটা কেন্দ্র থেকেই সকল কার্যগুলো পরিচালনা করে থাকে। কেন্দ্রীয় সরকারই সকল কিছু করে থাকে। এখানে প্রাদেশিক সরকার বা অঙ্গরাজ্যের সরকার থাকতে পারে, কিন্তু আঞ্চলিক বা প্রাদেশিক সরকার ক্ষমতা পরিচালনার ক্ষেত্রে কোনো সাংবিধানিকভাবে স্বাধীনতা ভোগ করে না। এখানে থাকতে পারে, কিন্তু মূলত যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু দেওয়া হয় না, বাট অনেক বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু থাকে না। ফ্রান্স, যুক্তরাজ্য, বাংলাদেশ,
জাপান, ইতালি প্রভৃতি দেশে কিন্তু এককেন্দ্রিক সরকার প্রচলিত আছে, গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপরে অধ্যাপক গ্যাটেলের মতে এককেন্দ্রিক সরকার হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে সংবিধান রাষ্ট্রের সব ক্ষমতা জাতীয় অর্থাৎ কেন্দ্রীয় সরকারের হাতে অর্পণ করে। তারপরে এখানে আমরা যদি বৈশিষ্ট্যটা দেখি, এখানে একক আনুগত্য থাকে, অর্থাৎ একটা যে কেন্দ্রীয় সরকার থাকে সেই কেন্দ্রীয় সরকারের প্রতি মূলত আমাদের আনুগত্য থাকে। কেন্দ্রীভূত ক্ষমতা, এই যে কেন্দ্রীয় সরকার যেটা থাকে তার কাছেই মূলত সকল ক্ষমতা থাকে এবং এই সকল ক্ষমতা তার মাধ্যমে কিন্তু মূলত দেশের মধ্যে বিরাজ করে এবং তার মাধ্যমে কিন্তু সকল ক্ষমতাটা জনগণের কাছে পরিচালিত হয়। জনগণ তাদেরকেই সর্বসম হিসেবে মানে, অন্য কিন্তু প্রাদেশিক যে সরকার থাকে তার কিন্তু প্রভাব থাকে না। সুপরিবর্তনীয় সংবিধান, বাংলাদেশের ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, বাংলাদেশে কিন্তু মানে আমরা যদিও বলি আমাদের প্রেক্ষাপটে আমরা বলি কি বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধান, কিন্তু আমরা যখন এককেন্দ্রিক সরকার এবং প্রাদেশিক যে যুক্তরাষ্ট্রীয় সরকার এই দুইটার সাথে যখন তুলনা করব, এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের সাথে যখন তুলনা করব, তখন কিন্তু আমাদের সংবিধান সুপরিবর্তনীয় সংবিধান, কারণ আমাদের কেন্দ্র প্রদেশের মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই। আমাদের এককেন্দ্রিক সরকার খুব সহজেই কিন্তু আমরা সংবিধানকে পরিবর্তন করতে পারি যদি মেজরিটি থাকে। কিন্তু আবার বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময় বলবে যে বাংলাদেশের সংবিধান একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান, এখানে 2/3 ভোটের প্রয়োজন হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে যখন আমরা বলবো তখন কিন্তু আমরা দুষ্পরিবর্তনীয় সংবিধানই বলবো, কিন্তু আমরা যখন এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার এই দুইটার মধ্যে তফাৎ করব বা পার্থক্য করব, তখন কিন্তু উত্তর হবে যে এই যে এককেন্দ্রিক সরকার সেটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান, খুব সহজেই কিন্তু এটা পরিবর্তন করা যায়। এখানে আমরা প্রাদেশিক স্বায়ত্তশাসনের প্রভাব দেখতে পাই না, প্রাদেশিক স্বায়ত্তশাসনের এখানে অভাব দেখতে পাই। যেমন আমাদের নোয়াখালী জেলা স্বাধীন মানে আলাদা রাজ্য, অনেক সময় বলি নোয়াখালী আলাদা একটা গ্রহ, নোয়াখালী আলাদা একটা রাজ্য, তো এই জায়গায় কিন্তু প্রাদেশিক স্বায়ত্তশাসনের অভাব, যদি আমরা বলি কিন্তু নোয়াখালীর কিন্তু সেরকম কোনো স্বাধীনতা নেই, তো এই জায়গায় কিন্তু প্রাদেশিক স্বায়ত্তশাসনের অভাব লক্ষ্য করা যায়। আচ্ছা, তারপরে যদি আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার একটু দেখি, কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার। ইংরেজি ফেডারেশন শব্দের বাংলা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং এই ফেডারেশন শব্দটি ল্যাটিন শব্দ ফোয়েডাস থেকে এসেছে, এর অর্থ হচ্ছে সন্ধি বা মিলন। সুতরাং শব্দগত অর্থে কতিপয় রাষ্ট্রের সন্ধি বা মিলনের ফলে যে রাষ্ট্রের সৃষ্টি হয় তাকে যুক্তরাষ্ট্র বলে, ঠিক আছে। কতিপয় রাষ্ট্র বলতে মানে এখানে রাজ্যগুলো যেহেতু বড় হয়, এই রাজ্যগুলোকে মূলত রাষ্ট্র হিসেবেই কল্পনা করা হয়, যেমন কলকাতা বা হচ্ছে অন্যান্য রাজ্য কিন্তু প্রায় হচ্ছে বাংলাদেশের কাছাকাছি বা সমান, তো এখানে রাষ্ট্র বলতে মূলত রাজ্যকে বোঝানো হয়েছে। যুক্তরাষ্ট্রীয় সরকারের সংবিধান কর্তৃক কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়, অর্থাৎ যে সংবিধানটা থাকে সেই সংবিধানে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কী থাকবে, প্রাদেশিক সরকারের ক্ষমতা কী থাকবে, সেই জিনিসটা কিন্তু ব্যাখ্যা করা থাকে এবং ভারত হচ্ছে এটার সবচেয়ে বড় উদাহরণ, ঠিক আছে। ভারতে যেহেতু নির্বাচন হচ্ছে আমরা কিন্তু এই জিনিসগুলো ভারতের ক্ষেত্রে দেখতে পাই, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা দেখি যে সংবিধানের প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ কেন্দ্র প্রদেশের মধ্যে কোনো ঝামেলা হবে কিনা, তাদের মধ্যে যে মিউচুয়াল পার্টনারশিপ সেটা কীরকম হবে, এখানে মূলত সংবিধানকে প্রাধান্য দেওয়া হয়, সংবিধানে কি বলা আছে সেটাকে প্রাধান্য দেওয়া হয়। তারপরে এখানে যুক্তরাষ্ট্রীয় মনোভাব লক্ষ্য করা যায়। যুক্তরাষ্ট্রীয় মনোভাবটা কি, ধরো আমি কলকাতায় জন্মগ্রহণ করেছি, তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলবো যে আপনি কোন রাজ্যের, আমি বলবো যে কলকাতা রাজ্যের। কিন্তু আমার যদি কেউ ন্যাশনালিটি জিজ্ঞেস করে আপনি কোন দেশের, আমি বলবো যে মূলত আমি ভারতের, ঠিক আছে। তো এখানে মূলত যুক্তরাষ্ট্রীয় মনোভাব, অর্থাৎ তুমি রাজ্যের প্রতিও সহানুভূতিশীল হবা, আবার তুমি প্রদেশের প্রতিও সহানুভূতিশীল হবা, ঠিক আছে, দুইটাই মূলত তোমার পরিচয়। তো এই জন্য কিন্তু যুক্তরাষ্ট্রীয় মনোভাব লক্ষ্য করা যায় এবং এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তোমরা যখন খেলাধুলা দেখো বা আইপিএল যারা দেখো, আইপিএলে দেখবে যে মানে খুব ক্রেজ, যারা তারা কলকাতা খুব বেশি পরিমাণে সাপোর্ট করে, যারা আরসিবি করে তারা বেঙ্গালুরু খুব বেশি পরিমাণে সাপোর্ট করে। তো এই যুক্তরাষ্ট্রীয় মনোভাব কিন্তু দেখা যায়, কিন্তু আবার যখন তারা রাষ্ট্রীয় পর্যায়ে আসে তখন কলকাতা আরসিবি বাদ দিয়ে তারা কিন্তু ভারতীয় আবার হয়ে যায়, ঠিক আছে। তো এই জায়গায় কিন্তু এই যুক্তরাষ্ট্রীয় মনোভাবটা খেলাধুলার ক্ষেত্রেও দেখা যায়, আইপিএলের ক্ষেত্রে দেখা যায়। এখানে আমরা দুই ধরনের সরকার দেখতে পাই, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং আরেকটা হচ্ছে প্রাদেশিক সরকার। এখানে আমরা দ্বৈত নাগরিকত্ব দেখতে পাই, অর্থাৎ সে প্রদেশেরও নাগরিক, আবার হচ্ছে গিয়ে সে দেশেরও নাগরিক, ঠিক আছে, সে কলকাতার নাগরিক, আবার হচ্ছে সে মূলত ভারতীয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এই জায়গায় আমরা দেখতে পাই, অর্থাৎ মূলত কেন্দ্র এবং প্রদেশে মূলত দুই কক্ষ বিশিষ্ট আইনসভা থাকে, মানে হচ্ছে কেন্দ্রে একটা আইনসভা থাকে, প্রদেশে একটা আইনসভা থাকে। প্রদেশগুলোতে মূলত প্রদেশের জন্য আইন মূলত বাস্তবায়ন করা হয় এবং কেন্দ্রে মূলত সকল কিছুর জন্য, বিশেষ করে পররাষ্ট্র অর্থ সংক্রান্ত যে বিষয়গুলো আছে এই জিনিসগুলোর জন্য
কেন্দ্রীয় যে সরকার থাকে সেটা মূলত আইন প্রণয়ন করে থাকে, যেটার উদাহরণ হচ্ছে ভারত, ঠিক আছে। যেমন পশ্চিমবঙ্গের যে আইনসভা আছে যেটার নাম হচ্ছে বিধানসভা, ঠিক আছে, বিধানসভা। তো সেইখানে কি হয়, পশ্চিমবঙ্গের যেই আইনগুলো বাস্তবায়ন হওয়া দরকার, যেই পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ সম্পর্কিত যে আইন আছে যেটা বাস্তবায়ন হওয়া দরকার, সেই আইনগুলো বাস্তবায়ন হয়। অপরদিকে আমরা যে কেন্দ্রীয় সরকার আছে ভারতের, সেখানে আমরা দেখতে পাই যে কেন্দ্রের যে আইনগুলো থাকা দরকার সেই জিনিসগুলো বাস্তবায়ন হয়। অর্থাৎ এখানে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখতে পাই, যেটা মূলত প্রদেশের জন্য থাকে এবং হচ্ছে মূলত কেন্দ্রীয় সরকারের জন্য থাকে। দুষ্পরিবর্তনীয় সংবিধান, এখানে সংবিধানকে খুব সহজে কিন্তু পরিবর্তন করা যায় না। আচ্ছা, তারপর আমাদের যে সিকিউ আছে, এই সিকিউটা আমরা দেখি, রাষ্ট্রপতি শাসিত সরকার কাকে বলে। আমরা অলরেডি এটা দেখে এসেছি। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে এমন শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রের শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির কাছে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি সাধারণত আইনসভার কাছে দায়ী থাকেন না, বরং তার দায়বদ্ধতা হচ্ছে জনগণের কাছে। তারপরে দেখি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝানো হয়। আমরা জানি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মানে হচ্ছে সরকারের যে তিনটা বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটা বিভাগ তাদের মতো করে তাদের কার্যক্রম পরিচালনা করবে, কেউ কোনো বিভাগের ওপর কোনো রকম হস্তক্ষেপ করবে না। এটাই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, সেটাই কিন্তু এই জায়গায় ব্যাখ্যা করা হয়েছে। প্রথমে কিন্তু এক প্যারায় মূলত বা একদম জ্ঞানমূলকভাবে মানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা কি সেটা বোঝানো হয়েছে, তারপরে এই জিনিসটা মূলত ব্যাখ্যা করা হয়েছে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ আসলে নীতিটা কি। তারপরে এ রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা করো। দেখো, এ রাষ্ট্রের আমরা দেখতে পাই একটি মাত্র কেন্দ্র থেকে পরিচালিত, সুপরিবর্তনীয় সংবিধান, ক্ষুদ্র রাষ্ট্রে উপযোগী। তার মানে এটা হচ্ছে আমাদের যে এক কেন্দ্রিক সরকার, সেই এক কেন্দ্রিক সরকারের উদাহরণ। এটা কি এক কেন্দ্রিক সরকার। তারপরে আমরা যদি বি রাষ্ট্রের দিকে খেয়াল করি, বি রাষ্ট্রে আমরা প্রাদেশিক স্বায়ত্তশাসন দেখতে পাই। অর্থাৎ যে একটা প্রদেশ থাকবে কলকাতা, সে প্রাদেশিক স্বায়ত্তশাসন পাবে, তার সরকার থাকবে, তার হচ্ছে আইনসভা থাকবে এবং সে তার মতো করে মূলত পরিচালনা করবে কিছু জিনিস বাদে, ঠিক আছে। এবং এখানে আমরা দেখতে পাই কি দুষ্পরিবর্তনীয় সংবিধান, সংবিধান সহজে কিন্তু পরিবর্তন করা যায় না এবং বৃহৎ বা বড় রাষ্ট্রের জন্য উপযোগী। তার মানে এটা হচ্ছে মূলত যুক্তরাষ্ট্রীয় সরকার। তো প্রথমে গণঙে আমাদের জানতে চাওয়া হয়েছে এ রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান। এ রাষ্ট্রে হচ্ছে এক কেন্দ্রিক সরকার। এই এক কেন্দ্রিক সরকার নিয়ে মূলত আমাদেরকে এখন বিস্তারিত বলা লাগবে। প্রথমে আগের মতোই আমরা হচ্ছে এক বাক্যে বলবো এটা হচ্ছে এক কেন্দ্রিক সরকার। তারপরে এক কেন্দ্রিক সরকার আসলে কি, এক কেন্দ্রিক সরকার কাকে বলে, সেই জিনিসটা আমরা প্যারায় উল্লেখ করব, ঠিক আছে। তারপর আমরা এই জিনিসটা আবার নিচে আসবে, একটু বিস্তারিত বলবো যে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় সরকারের মতো দ্বৈত আনুগত্য দেখা যায় না, কারণ এক কেন্দ্রিক সরকার ব্যবস্থায় দ্বৈত নাগরিকতার কোনো সুযোগ নেই। এক কেন্দ্রিক সরকার ব্যবস্থায় সংবিধান লিখিত বা অলিখিত যে কোনো রকমের হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ধারা উপধারাসমূহ লিখিত থাকে। এক কেন্দ্রিক সরকার ব্যবস্থায় নমনীয় প্রকৃতির হয়ে থাকে। এ সরকার যে কোনো জরুরি অবস্থা বা পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য রক্ষা করে সময় উপযোগী ব্যবস্থা গ্রহণে কার্যকর ভূমিকা রাখতে পারে। কেন্দ্র নিজের প্রয়োজনে বা অঞ্চলসমূহের চাহিদার ভিত্তিতে আঞ্চলিক প্রতিষ্ঠান, সংস্থা বা সরকার গঠন করে এবং তাদের হাতে কিছু কিছু ক্ষমতা অর্পণ করে। তো এটা আমরা এক কেন্দ্রিক সরকার নিয়ে একটু ব্যাখ্যা দিলাম। তারপরে এখানে কিছু ব্যাখ্যা আছে এবং সর্বশেষে তুমি বলবা যে উদ্দীপকে এ রাষ্ট্রের ক্ষেত্রে বলা হয়েছে একটি মাত্র কেন্দ্র থেকে পরিচালিত, সুপরিবর্তনীয় সংবিধান এবং ক্ষুদ্র রাষ্ট্রের জন্য উপযোগী, এবং এই তথ্যগুলো হচ্ছে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থাকে ইঙ্গিত করে। তো এখানে আমরা কি করলাম, প্রথমে একটা হচ্ছে এক বাক্যে বললাম এটা হচ্ছে এক কেন্দ্রিক সরকার। তারপরে হচ্ছে আমরা এই দিকে এক কেন্দ্রিক সরকার কাকে বলে সেই জিনিসটা দিলাম, এক কেন্দ্রিক সরকার নিয়ে আবার ব্যাখ্যা দিলাম এবং সর্বশেষে কিন্তু আমরা উদ্দীপকের সাথে কানেক্ট করলাম। এবং এইভাবে লিখলে আশা করা যায় যদি হাতের লেখা সুন্দর থাকে তাহলে কিন্তু তিনে তিনও পেয়ে যেতে পারো। তারপরে ঘ নঙে আমাদের রাষ্ট্রের সংহতি এবং ঐক্য রক্ষার ক্ষেত্রে বি রাষ্ট্রীয় সরকার ব্যবস্থা অধিকতর উপযোগী তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, ঠিক আছে। তো তুমি হচ্ছে এই জিনিসগুলোর ক্ষেত্রে বিপক্ষে যাওয়ার চেষ্টা করবে না, ঠিক আছে। তুমি তারা যা বলবে তুমি ধরে নিবা যে সেটাই হচ্ছে সত্য, সেই জিনিসটা নিয়ে তুমি মূলত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। তো আমরা এখন ব্যাখ্যা করার চেষ্টা করব যে এই যে যুক্তরাষ্ট্রীয় সরকার কিভাবে রাষ্ট্রের যে সংহতি মানে বলতে পারো যে মানে মেলবন্ধন, ঠিক আছে, সংহতি এবং ঐক্য রক্ষার ক্ষেত্রে কিভাবে এই যুক্তরাষ্ট্রীয় সরকার ভূমিকা পালন করে বা যুক্তরাষ্ট্রীয় সরকার কেন উপযোগী সেই জিনিসটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আমরা প্রথম দিকে ওই যে মতামত আছে মতামতের সাথে আমরা একাত্মতা পোষণ করব। রাষ্ট্রের সংহতি এবং ঐক্য রক্ষার ক্ষেত্রে বি রাষ্ট্রের সরকার ব্যবস্থা অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা অধিকতর উপযোগী কথাটির সাথে আমি একমত। কেন আমি এই কথাটির সাথে একমত নিচে তা উল্লেখ করা হলো এবং এখানে আমরা 4-5টা মূলত স্টেপ দিয়েছি যে আঞ্চলিক স্বায়ত্তশাসন নিশ্চিত হয়। ধরো একটা বড় রাষ্ট্র, ধরো কলকাতা রাজ্যের বা পশ্চিমবঙ্গের মানুষের যে চিন্তা ভাবনা সেটার সাথে গুজরাটের মানুষের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু মিলবে না, চেন্নাইয়ের মানুষের যে চিন্তা ভাবনা সেটা মিলবে
মিলবে না। তারপর হচ্ছে আমরা জানি যে হায়দ্রাবাদ হচ্ছে অনেকটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, ঠিক আছে। তো এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের মানুষের সাথে যে সকল রাষ্ট্র মূলত রাজ্য মূলত হিন্দু সংখ্যাগরিষ্ঠ, এই দুইটা কিন্তু মিলবে না। তো যার কারণে কি হবে, যার কারণে কিন্তু আমাদের আঞ্চলিক স্বায়ত্তশাসনের দরকার হয়, এবং যে সকল রাষ্ট্র মূলত বড় তার জন্য কিন্তু এই আঞ্চলিক স্বায়ত্তশাসন থাকাটা জরুরি, না হলে কিন্তু এই যে ক্ষমতার ভারসাম্য রক্ষা হবে না। তো এখানে আঞ্চলিক স্বায়ত্তশাসন নিশ্চিত হয় বড় কোনো রাষ্ট্রের ক্ষেত্রে, সেই জিনিসটাই আমরা ব্যাখ্যা করেছি। বৈচিত্র্যের স্বীকৃতি এবং সংরক্ষণ, এই ব্যবস্থায় বিভিন্ন জাতি, ভাষা ও সংস্কৃতির মানুষ তাদের নিজস্ব পরিচয় ও ঐতিহ্য বজায় রাখার সুযোগ পায়। যখন বৈচিত্র্যকে সম্মান করা হয় তখন বিভিন্ন গোষ্ঠীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং ঐক্য বৃদ্ধি পায়, এবং জাতীয় ঐক্য এবং সংহতিতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ দেখতে পাই। কেন্দ্রীয় সরকারের হাতে সব ক্ষমতা না থেকে তা কেন্দ্র এবং অঙ্গরাজ্যের মধ্যে মূলত ভাগ করে দেওয়া হয়। এর ফলে কোনো একক কর্তৃত্বের আধিপত্য সৃষ্টি হয় না এবং জনগণের মধ্যে ক্ষমতা ব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধি পায়। বিচ্ছিন্নতাবাদী প্রবণতা কমে যায়। যখন আঞ্চলিক জনগণ নিজেদের প্রশাসনে অংশগ্রহণের সুযোগ পায় তখন তারা নিজেদের বঞ্চিত মনে করে না, ফলে আলাদা হয়ে যাওয়ার বা বিদ্রোহের প্রবণতা অনেকটাই কমে যায়, এবং হচ্ছে এই জিনিসটা মূলত রাষ্ট্রের যে সংহতি, এই সংহতি রক্ষায় সাহায্য করে। তারপরে 5 নম্বর স্টেপটা তার নিচে আসবে আমাদের, ঠিক আছে, তার নিচে আসবে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পায়। রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পায়, কি পায়? রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পায়। আচ্ছা, কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকায় শাসন ব্যবস্থা আরও স্থিতিশীল হয়। বিভিন্ন স্তরের সরকার নিজেদের দায়িত্ব পালন করায় প্রশাসনিক চাপ কমে এবং দীর্ঘমেয়াদে রাষ্ট্রের ঐক্য এবং স্থায়িত্ব নিশ্চিত হয়, সেই জিনিসটা আমরা দেখলাম। এখন এই যে 5 নং যে প্রশ্ন, এই 5 নং প্রশ্নটা তোমরা চাইলে HW হিসেবে জমা দিতে পারো। এটা তোমাদের HW হিসেবে থাকবে, এটা প্ল্যান করে আমরা নিয়ে এসেছিলাম যাতে তোমাদেরকে HW দেওয়া যায়, কারণ এখন তোমাদের লেখাটা দেখা জরুরি, এখন জাজমেন্ট করা জরুরি যে তোমার লেখাটা কেমন, কোন জায়গায় ভুল আছে। তো এই জিনিসটা লিখে তোমরা আমাদের যে স্কুল অফ এক্সেলেন্সের যে গ্রুপ আছে সেখানে কিন্তু জমা দিতে পারো। স্কুল অফ এক্সেলেন্সের আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, পাবলিক যে গ্রুপ আছে, সেই পাবলিক গ্রুপে কিন্তু তোমরা এটা জমা দিতে পারো, অথবা তোমাদের জন্য যে গ্রুপ খোলা হয়েছে স্কুল অফ এক্সেলেন্সের যে একাডেমিক টু এক্সেলেন্স, সেই গ্রুপেও কিন্তু তুমি জমা দিতে পারো। যেইখানে তোমার ভালো লাগে সেইখানে তুমি জমা দিও, আমি কিন্তু মার্ক করে দেওয়ার চেষ্টা করব। যদি তোমরা কেউ জমা দাও আমি মার্ক করে দিব যে 10-এ তুমি কত পেয়েছো, কোন জায়গায় তোমার ভুল আছে। এই জিনিসটা কিন্তু জরুরি, ঠিক আছে। আমি দেখালাম, তোমরা প্র্যাকটিস করলে না, সেই জিনিসটা কিন্তু হলো না, তাহলে একমুখী এডুকেশন হয়ে গেল। আমি জাস্ট তোমাকে বলার চেষ্টা করলাম যে তুমি এটা এইভাবে করো, কিন্তু তুমি যখন করবা দেখবে যে তোমার ভুলগুলো আস্তে আস্তে আমাদের চোখে পড়বে, তাহলে কিন্তু তোমার জন্য সুবিধা হবে। তো এইটা তোমাদের HW হিসেবে থাকবে। তো এই ছিল আমাদের আজকের পৌরনীতির ক্লাস। তোমাদের সাথে এর পরবর্তী যে ক্লাস হবে সেটা হবে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ লেকচার, সেটা হবে পৌরনীতির দ্বিতীয় পত্রের পাকিস্তান থেকে বাংলাদেশ চ্যাপ্টার। আশা করি সেই ক্লাসেও তোমাদের উপস্থিতি থাকবে। তোমাদের সাথে দেখা হবে সেই ক্লাসে। সেই সময় পর্যন্ত স্কুল অফ এক্সেলেন্সের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।